কোণের ক্রেডিটের কি? তুমি কমেন্ট করতে পারো না, এই যে কমেন্ট করছো। আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ, আজকে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি। দেখো, অর্গানিক কেমিস্ট্রি তোমাদের এই বেশি ডিপে যাওয়ার দরকার নাই। তোমাদের যে যদি টেস্ট পেপারের দিকে দেখো, তো দেখবা যে অনেক ডিপ ডিপ কোশ্চেন করছে যেগুলো ইন্টারের বই থেকে, তো অত ডিপে যাওয়ার দরকার নাই। বইয়ের যে রিয়াকশন গুলো আছে, বইয়ের রিয়াকশন গুলো আমি ভালোভাবে বুঝাই দিব। ওই বইয়ের রিয়াকশন গুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, আর এই প্র্যাকটিস থেকে তারপরে টেস্ট পেপারে যে এরকম এই কোশ্চেন গুলো থেকে যে সিকিউ গুলো আসবে, সেই সিকিউ গুলো সমাধান করব। যেটা দেখবা তোমার বইয়ে নাই, ওই সিকিউ এর ধারে কাছে যাবে না। এমনিতে এবছর করোনা হয়েছে, তোমাদের কখনোই কঠিন কোশ্চেন করবে না, খুবই ইজি কোশ্চেন হবে। ঠিক আছে। আবার এটাও চয়েস আছে যে তোমরা অর্গানিক কেমিস্ট্রি ছেড়ে অন্য কোশ্চেন অ্যান্সার দিতে পারবা, কিন্তু অর্গানিক কেমিস্ট্রি অ্যান্সার দিতে আমি নিষেধ করতেছি না, কারণ যদি পারো তাহলে খুবই ভালো, অর্গানিক কেমিস্ট্রি অ্যান্সার দিলে স্যারও খুশি হবে, কিন্তু ভুল করা যাবে না। যদি এমন হয় যে তোমার অর্গানিক কেমিস্ট্রি অ্যান্সার করতে যে ভয় লাগে, মানে মানে হয় না, তাহলে কিন্তু অ্যান্সার করা যাবে না, বা তুমি যদি না পারো ওই কোশ্চেন অ্যান্সার দিতে যাবে না। ঠিক আছে, তো আমরা আসা শুরু করি। শুরুতে আছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল কি? এই যে মানুষ, গরু, ছাগল, গাছপালা যা কিছু আছে, জীবজন্তু, এই জীবজন্তু গুলো যদি দীর্ঘদিন মাটির চাপা পড়ে, মাটির নিচে চাপা পড়ে, তো মাটির নিচে তাপমাত্রাটা অনেক বেশি থাকে। তা কয়েক কোটি লক্ষ বছর পরে, বা কয়েক কোটি বছর পরে, বা কয়েক লক্ষ বছর পরে দেখা যাবে যে উদ্ভিদ দেহের এই যে কোষ বা প্রোটোপ্লাজম, এইগুলো এগুলো একসময় কনভার্ট হবে। কনভার্ট হইতে 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 এগুলো প্রথমে কঠিন থেকে তরল হবে। এই ক্যামেরা গুলো বন্ধ করো সবাই। কঠিন থেকে তরল হবে, এই তরল হওয়ার পরে, তরল হওয়ার পরে একসময় আরো যদি দেরি হয়, তা একসময় তারা গ্যাসে পরিণত হয়। তো এইগুলোকেই আমরা বলতেছি জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানিটা একবার রিডিং দিয়ে নিবা। এরপরে প্রাকৃতিক গ্যাস আছে, প্রাকৃতিক গ্যাসটা থেকে এমসিকিউ আসবে। বলা হবে যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? এই আনসার সবাই পারো, যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, না এই আছে, বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাসটা পাওয়া যায়, দেখো ওই প্রাকৃতিক গ্যাসটা হলো মিথেন 99.99%। অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণটা খুব বেশি পরিমাণে থাকে। তো এটা কোশ্চেন আসবে যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? অ্যান্সার হবে মিথেন। আর বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের উপাদান কত পার্সেন্ট? হ্যাঁ, মিথেন, মিথেন। তাহলে মিথেনের পরিমাণ হলো 99.99%। তো দুটো এমসিকিউ, বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ 99.99%, আর প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানটা কি? মিথেন। এই দুটো একটু পড়ে দাগ দিয়ে রাখবা এমসিকিউ এর জন্য। এমসিকিউ তে একটু মানে মার্কার পেন বা তোমার হাইলাইটার পেন বা লাল কালি দিয়ে তোমরা দাগ দিয়ে পড়বা, এখান থেকে কিন্তু এমসিকিউ হবেই। এরপরে আসি যে এই প্রাকৃতিক গ্যাস থেকে, না পেট্রোলিয়াম, খনি থেকে যেটা উত্তোলন করা হয় সেটাকে আমরা বলি পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল বলে। এই পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল, এই অপরিশোধিত তেলে অনেক রকমের জিনিস থাকে। তো এগুলোকে আলাদা আলাদা করে ফেলতে হবে। তো এই আলাদা করার একটা উপায় হলো তোমার আংশিক পাতন। ঠিক আছে, আংশিক পাতন। তো এই আংশিক পাতনের মাধ্যমে কি করে তোমার এই যে পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন, ন্যাপথালিন, লুব্রিকেটিং অয়েল, শেষে যে একদম শেষে পাওয়া যাচ্ছে বিটুমিন বা কয়লা পিস, এইগুলো কি করে আলাদা আলাদা করে সেটা আমরা একটা প্রসেস তোমাদের দেখাই। খেয়াল করো, অল্প একটু, আমি ভালো ছবি আঁকতে পারি না, জাস্ট একটু তোমাদের বলে দিই। ধরে নাও এটার মধ্যে আমি ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল যেটা খনি থেকে উত্তোলন করছি সেটা এটার ভেতরে নিচ্ছে, এই চেম্বারটার ভেতরে। কারণ এর মধ্যে অনেক পদার্থই আছে। প্রথমে আছে ধরো গ্যাসোলিন আছে এখানে, গ্যাসোলিন। গ্যাসোলিনের আরেকটা নাম কিন্তু পেট্রোল, পেট্রোল বা গ্যাসোলিন। পেট্রোলের দাম ইন্ডিয়াতে 110 টাকা হয়ে গেছে, বুঝছো? আর কালকে ইন্ডিয়া অল আউট হয়েছে 110 রানে। সুতরাং বলছে কি যে পেট্রোলের দাম বাড়ছে, তার প্রতিবাদ জানাইছে ওইখানে আবুধাবিতে তারা। তো এটাই যে ওদের পেট্রোলের দাম উঠাই দিচ্ছে 110, আর ঠিক ওই দিনই ইন্ডিয়া অল আউট হয়েছে 110 রানে। অল আউট হয় নাই, ওই যে
মানে টোটাল রান করছে 110। হ্যাঁ, অ্যালকেন অ্যালকিন তো পড়াবো, আমরা প্রথম থেকে যাচ্ছি। লুব্রিকেটিং অয়েল আর প্যারাফিন, প্যারাফিন বলতে অ্যালকেনকে বোঝায়, আর লুব্রিকেটিং অয়েল বলতে ওই যে একটু পিচ্ছিলকারক পদার্থ, এগুলো ওটাও অ্যালকেনের মধ্যেই পড়ে। গ্যাসোলিন, পেট্রোল, এরপরে আছে অনেক ধরনের জিনিস আছে, আমি কয়েকটা লিখতেছি মাত্র। গ্যাসোলিন, তারপরে ধরো ন্যাপথা আছে, ন্যাপথা, এরপরে আছে ধরো কেরোসিন, এরপরে ডিজেল, এর সবগুলো একসাথে আছে। এই পাত্রের মধ্যে যে অপরিশোধিত তেল নিচ্ছে, এই অপরিশোধিত তেলে এই জিনিসগুলো আছে। এরপরে একদম শেষে যেটা, সেটা আছে ধরো পিচ। পিচ আরগুলো আরো আছে, কিন্তু আরগুলো লিখতেছি না, আমি জাস্ট উদাহরণ আকারে তোমাদের ব্যাখ্যা দিব বলে। তো প্রথমে আমি কি কাজ করব, এখানে এদের তাপমাত্রার স্ফুটনাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ কোন তাপমাত্রায় এরা ফুটতে থাকে, বাষ্পীভূত হতে থাকে। এই গ্যাসোলিন 70°C তাপমাত্রায় কি হয়, এ হলো বাষ্পীভূত হতে থাকে। তো প্রথমে আমি এই যে গ্যাস, এই চেম্বারটা নিচে, এই চেম্বারে তাপ দিব, একে তাপ দিয়ে, একে তাপ দিব, প্রথমে হিট দিব। হিট যদি দিই এখানে, তাহলে 70°C তাপমাত্রায় তাপমাত্রা উঠাবো। 70°C তাপমাত্রায় যদি উঠাই, এখান থেকে এই গ্যাসোলিন যেটা আছে, পেট্রোল, এটা বাষ্পীভূত হবে। বাষ্পীভূত হয়ে এই পথ দিয়ে এখানে আসবে, আর আমি এখানে এটাকে ঠান্ডা করব। এটাকে কি করব, কোল্ড চেম্বারে নিয়ে ঠান্ডা করে এটাকে আলাদা করে ফেলবো। তাহলে 70°C তাপমাত্রায় যদি এটাকে তাপ দিই, তাই এই ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের মধ্যে যে গ্যাসোলিন বা পেট্রোল গুলো আছে, ওই পেট্রোল গুলো বাষ্পীভূত হবে। ওইগুলো বাষ্পীভূত হয়ে এখানে ঠান্ডা হয়ে এই পাত্র থেকে আলাদা করে ফেলবো, আমার পেট্রোল আলাদা হয়ে গেছে। তাহলে 70° তাপমাত্রার পরে এখন আমি চলে যাবো 120°C তাপমাত্রায়। 120°C তাপমাত্রা যদি এখন আমি দিই, তাহলে এই তাপমাত্রা বাড়াবো। 70 ছিল, এখন 70 সব গ্যাসোলিন শেষ, এবার আমি তাপমাত্রা বাড়ায় 120-এ নিলাম। 120-এ যখন উঠাবো, তখন দেখবো যে এই ন্যাপথা যেটা, এই ন্যাপথা বাষ্পীভূত হবে। এই ন্যাপথাকে আমরা ঠান্ডা করে এটাকে আলাদা করে ফেলবো। এরপরে কেরোসিনে চলে আসবো। কেরোসিনের তাপমাত্রা হলো 170। 170°C তাপমাত্রায় যখন আমি উঠাবো চেম্বার এর তাপমাত্রাটা, তখন এই কেরোসিন গুলো বাষ্পীভূত হবে। বাষ্পীভূত হয়ে এখানে ঠান্ডা করে ওটাকে আলাদা করা যাচ্ছে। ডিজেল আছে, এই ডিজেলের করার তাপমাত্রা হলো 270। এবার আমি তাপমাত্রাটা 270°C তাপমাত্রায় উঠাবো। 270°C তাপমাত্রায় যদি উঠাই, তাহলে ডিজেল কি হবে, বাষ্পীভূত হবে। বাষ্পীভূত হলে এটাকে ঠান্ডা করে আলাদা করে ফেলবে। তা এই যে একটা একটা করে অংশ অংশ রূপে আলাদা করা, এই প্রসেসটাকেই বলে আংশিক পতন। অর্থাৎ এই অপরিশোধিত যে তেল, এই অপরিশোধিত তেলকে এই দুটা প্রসেস, এই প্রসেসে কি করা হয়, আলাদা করে ফেলা হয়। বাংলাদেশের দুইটা মেয়ে আছে, এই অপরিশোধিত তেল শোধন করার দুইটা জায়গা আছে, দুইটা, একটা সরকারি আর একটা মনে হয় বেসরকারি, ভুলে গেছি। আচ্ছা, এরপরে আসি একদম শেষে যেটা পড়ে থাকে, এটা একটা কঠিন জাতীয় পদার্থ, পিচ। বলে না, পিচ ঢালাই দেওয়া, রাস্তায় পিচ দেওয়া হচ্ছে। ওই পিচ যে দেওয়া হয়, মানে একদম রাস্তার পরে যে ওই পাথর দেওয়ার পরে যে যেটা দেয়া হয়, ওইটা হলো সেই পিচ বা বিটুমিনও বলে। এই পিচ, এটাও কিন্তু কাজে লাগে। অর্থাৎ খনি থেকে যে যা কিছুই আমরা উত্তোলন করি, অপরিশোধিত তেল, হ্যাঁ, এই অপরিশোধিত তেলের সম্পূর্ণটাই কি হবে, কাজে লাগবে। আলকাতলা না, আলকাতলা আলাদা জিনিস। তাহলে আংশিক পাতন বুঝলাম। এর পরের পেজে চলে যাও। এর পরের পেজে দেখো কোনটাকে কি বলে, কত কার্বন বিশিষ্ট। প্রথমে যে পেট্রোলিয়াম লিখছিলাম, ওই পেট্রোলিয়াম হলো 1 থেকে 4 কার্বন বিশিষ্ট। পেট্রোলিয়ামে কার্বন কয়টা, 1 থেকে 4টা। অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই 4 কার্বন বিশিষ্ট, এটাকে বলা হয় পেট্রোলিয়াম গ্যাস। এরপরে দেখো পেট্রোল আছে। পেট্রোলে কার্বনের সংখ্যা কত, কার্বনের সংখ্যাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এগুলো এমসিকিউ, যে কোনটাতে কি আছে। পেট্রোলিয়ামে, গ্যাসে, এটা হলো 1 নম্বরে পেট্রোলিয়াম গ্যাস। আমি বলে যাচ্ছি, জাস্ট হলো একটু দাগ দিয়ে নিবা, এগুলো এমসিকিউ এর জন্য, বেশি টাইম দিব না এখানে। পেট্রোলিয়ামে কার্বনের সংখ্যা হলো 1 থেকে 4টা। এরপরে দেখো ডিজেল আছে, এরপরে পেট্রোল আছে। পেট্রোলে কার্বনের সংখ্যা হলো 4 থেকে 5 থেকে 10টা। তাহলে এরপরে পেট্রোলে কার্বনের সংখ্যা কত, দেখো দাগ দাও, তোমার বইয়ে আছে। পেট্রোলের পরে দেখো আছে ন্যাপথা। ন্যাপথাতে কার্বনের সংখ্যা হলো 7 থেকে 14। এরপরে আছে দেখো কেরোসিন। কেরোসিনে কার্বনের সংখ্যা হলো 11 থেকে 16 পর্যন্ত। এরপরে দেখো ডিজেল আছে। ডিজেলে কার্বনের সংখ্যা হলো 17 থেকে 20। আর প্যারাফিন আছে 20 থেকে 30। আর 30-এর ওপারে যেটা আছে, সেটা হলো পিচ বলে। তাহলে এগুলো সব হলো অ্যালকেন, এগুলো সব অ্যালকেন। এদের সাধারণ সংকেত CnH2n+2। আমি যেটা বলছি 30 কার্বন বিশিষ্ট পিচ,
তাহলে ওই পিচের সংজ্ঞাটা কেমন, এই সংকেতটা কি হবে, এখানে যদি তুমি 30 বসাও C30, তাহলে এইচ কয়টা হবে, 30 দুগুণে 60 আর 2 62, তাহলে এটা একটা পিচের সংকেত। এই 30 থেকে কত পর্যন্ত, 40, তাহলে C40, এই 40 দুগুণে 80 আর 2 কত, 82, অর্থাৎ এই যে প্রতীক এই রেঞ্জটার মধ্যে যেটা, সেগুলোকে সব আমরা কি বলবো, পিচ বলবো। ঠিক আছে, এটা হলো পিচ। একইভাবে ডিজেল, পেট্রোলিয়াম গ্যাস, তারপর কেরোসিন, ন্যাপথা, সবগুলোর সংকেত এরকম হবে। ঠিক আছে, ন্যাপথালিন কি, ন্যাপথালিন কি পরে আছে, ন্যাপথালিন হলো অ্যারোমেটিক যৌগ, এই যে এটার নাম ন্যাপথালিন। ন্যাপথা আলাদা, ন্যাপথালিন আলাদা, বুঝতে পারছো, এটা হলো ন্যাপথালিন। আর ন্যাপথা আলাদা জিনিস, ন্যাপথা হলো অ্যালকেন, ন্যাপথা হলো অ্যালকেন। তোমাদের সব অ্যান্সার দিতে গেলে আজকে 3 ঘন্টা লাগবে, আমি সব কোশ্চেন নিতে পারবো না, বুঝতে পারছো, কারণ রিয়াকশন বুঝাইতে হবে, রিয়াকশন বুঝাইতে গেলে দেরি হবে। সুতরাং সব কোশ্চেনের অ্যান্সার চাইলে তোমাদের ক্লাস শেষ হবে না। আচ্ছা, এরপরে দেখো হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগটা একটু দেখি। হাইড্রোকার্বন কি, কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে কি বলে, হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন হলো 2 প্রকার। হাইড্রোকার্বন মেইনলি কয় প্রকার, 2 প্রকার। একটা হলো এলিফ্যাটিক আর অ্যারোমেটিক। এলিফ্যাটিক আর একটা হলো অ্যারোমেটিক। এলিফ্যাটিক কি জিনিস, যেগুলো মূলত প্রথম দিক থেকে এলিমেন্ট হলো চর্বিজাত, মানে প্রথমে যে এলিফ্যাটিক পদার্থগুলো পাওয়া গেছে আসলে চর্বি থেকে পাওয়া যেত বলে ওদের নাম দিয়েছিল এলিফ্যাটিক। আর অ্যারোমেটিক গুলো কি জিনিস, যাদের মধ্যে বেনজিনয়েড বলাই থাকে, অর্থাৎ যারা বেনজিনয়েড বলাই থাকে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। আরো একটা প্রসেস আছে যেটা হলো হ্যাকেল তত্ত্বের মাধ্যমে প্রমাণ করা যায় কে অ্যারোমেটিক যৌগ। যারা হ্যাকেল তত্ত্ব মেনে চলে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। তো তোমাদের এখন হ্যাকেল তত্ত্ব নাই, হ্যাকেল তত্ত্ব কঠিন জিনিস, তোমাদের কঠিন কিছু নাই। তোমরা এখন শুধু মনে রাখো যাদের মধ্যে বেনজিন বলাই থাকে তারা অ্যারোমেটিক। আর কেন এর নাম অ্যারোমেটিক দেওয়া হয়েছে, আর অ্যারোমা মানে হলো সুগন্ধি। তা প্রথম যখন বেনজিন আবিষ্কার হয়েছিল, বেনজিন একটা সুগন্ধি ছিল, তা সেখান থেকে ওর নাম দেওয়া হয়েছে অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, হ্যাঁ, 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন, 4n+2 +10 না, 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন যারা থাকে তাদের হলো অ্যারোমেটিক যৌগ হবে। পেট্রোল, ন্যাপথালিন, প্যারাফিন, মোম, হ্যাঁ এগুলো সব অ্যালকেন, সব অ্যালকেন। পেট্রোল, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, প্যারাফিন সব অ্যালকেন। আর অলিফিনটা হলে অ্যালকিন। হ্যাকেল তত্ত্ব, আচ্ছা হ্যাকেল তত্ত্ব অল্প একটু বলে দিব, সমস্যা নেই। এরপরে যাও, হ্যাকেল তত্ত্ব তোমাদের কখনোই দিবে না, তোমাদের বারবার বলছি দেখো, তোমরা এগুলো ডিটেলস এইচএসসি তে পাবা। আর যখন এইচএসসি তে এগুলোর এত ভ্যাস্ট পরিমাণে আছে, এত বড় সিলেবাস, যে সেই সময় পড়তেই চাও না। আর এখন এত ইচ্ছা, এত বেশি পরিমাণে আছে এইচএসসি তে এগুলো, যে সেই সময় দেখবা, যে সেই সময় আমি দেখতে চাবো তোমাদের, যদি তোমরা আবার ভর্তি হও, তা সেই সময় দেখতে চাও যে অর্গানিক কেমিস্ট্রি কত পড়তে পারো। অন্তত 40 থেকে 50টা ক্লাস নিবো অর্গানিক কেমিস্ট্রির উপরে, আর এখানে মাত্র 2টা ক্লাস। তখন দেখবো যে কোথায় ইচ্ছাটা থাকে। এই ইচ্ছাটা ধরে রেখো সেই সময়, যারা এগুলো দেখতে চাচ্ছ তাদের এই ইচ্ছাটা যেন সেই সময় থাকে। আমি বারবার বলবো এই ইচ্ছাটা ধরে রেখো। 40 থেকে 50টা ক্লাস এই অর্গানিক কেমিস্ট্রির উপরেই নিবো, একটা 1.5-2 ঘন্টা করে। তখন দেখবো যে কতগুলো অর্গানিক কেমিস্ট্রি পড়ার ক্ষমতা রাখছো। ঠিক আছে, এখন তো এত বেশি যে হ্যাকেল তত্ত্ব দেখান, এ দেখান, হ্যাকেল তত্ত্বের ব্যতিক্রম টরম দিয়ে সেই সময় বুঝবো যেগুলো বেনজিনয়েড বলাই নয়, এটার কোনো বেনজিন বলাই না, এটার বেনজিন বলাই নেই, তারপরে এটা অ্যারোমেটিক যৌগ। আবার এই যে এরকম আছে, এটার কোনো বেনজিনয়েড বলাই নয়, এখানে আমি একটা মাইনাস দিচ্ছি, এটা মাইনাস দিলে এটা অ্যারোমেটিক যৌগ। সেই সময় দেখবো যে কিভাবে এত পড়ার এত ইচ্ছা, এই ইচ্ছাটা যেন থাকে। আমি শুধু এটুকু দেখবো যে এই ইচ্ছাটা সেই সময় যেন থাকে। সেই সময় যেন বলো না যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমি আর অর্গানিক পড়তে চাই না। সেই সময় যেন এই কথা বলে না যে আমি আর এই অর্গানিক পড়তে পারবো না। এত বেশি চ্যাপ্টার আছে, মানে একটা চ্যাপ্টার তোমাদের ইন্টারেরই, কিন্তু ওই একটা চ্যাপ্টারের মধ্যে এত বেশি জিনিস আছে যে সেই সময় কেউ পড়তে চায় না। একটু আগে অর্গানিক কেমিস্ট্রি ক্লাস নিলাম আমি, কিন্তু ক্লাস করছে হাতে গোনা কয়জন, ক্লাস করতেই চায় না এখন। 30 নম্বর লেকচার হয়েছে আজকে আমার অর্গানিক কেমিস্ট্রির উপরে, 30 নম্বর লেকচার, চিন্তা করতে পারো। একটা ক্লাস 1.5 ঘন্টা করে নিয়েছি, অর্গানিক কেমিস্ট্রির উপরে আজকে 30 নম্বর লেকচার নিচ্ছি। আচ্ছা,
তাহলে অ্যালোফেটিক কি জিনিস, যেগুলো আসলে চর্বিজাত সেটা, আর অ্যারোমেটিক যেগুলো আসলে বেনজিনয়েড বলাই থাকে এটুকু। আর আমরা অ্যারোমেটিক যৌগের একটু পরে আর একটু কিছু বলবো। তো অ্যালিফেটিক যেটা, সেটা দেখো, এই অ্যালিফেটিককে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো মুক্ত শিকল আর একটা হলো বদ্ধ শিকল। মুক্ত শিকল আর একটা হলো বদ্ধ শিকল। মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল। মুক্ত শিকল কোনগুলা, যেগুলো দুই প্রান্ত খোলা থাকবে। আর বদ্ধ শিকল কোনগুলো, যেগুলো দুই প্রান্ত এরকম আটকানো। এরকম দুই প্রান্ত যদি আটকানো থাকে তো এদেরকে বদ্ধ শিকল বলবো। আর মুক্ত শিকল এরকম দুই প্রান্ত খোলা, যদি খোলা হয় তাদেরকে মুক্ত শিকল বলা হবে। মুক্ত শিকল আবার দুই ধরনের, একটা হলো সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। সম্পৃক্ত আর একটা হলো অসম্পৃক্ত। অসম্পৃক্ত আর সম্পৃক্ত বলতে কি বোঝানো হচ্ছে, এই সম্পৃক্ত যেটা, সেটার মধ্যে শুধুমাত্র একক বন্ধন থাকে, কার্বন কার্বন একক বন্ধন থাকে। আর যদি একটু আপার লেভেলে লিখতে চাও তাহলে লেখো কার্বন কার্বন সিগমা বন্ধন থাকে। সিগমা বন্ধন তোমাদের পড়ানো হয় নাই, বুঝবা না যে সিগমা বন্ধন কি। তা শুধু এটা লেখো, যাদের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে তারা হলো সম্পৃক্ত। আর বেসিক্যালি এটাকে অ্যালকেনকে বোঝানো হচ্ছে, অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন থাকে। শুধুমাত্র একক বন্ধন যারা থাকে তারা হলো সম্পৃক্ত। আর অসম্পৃক্ত কারা, যাদের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। এই কার্বন কার্বন দ্বিবন্ধনকে আমরা অ্যালকিন বলি, আর কার্বন কার্বন ত্রিবন্ধনকে আমরা কি বলি, অ্যালকাইন বলি। ঠিক আছে, কার্বন কার্বন দ্বিবন্ধনকে, থ্যাংক ইউ, কার্বন কার্বন দ্বিবন্ধনকে আমরা অ্যালকেন বলি, আর কার্বন কার্বন দ্বিবন্ধন আর ত্রিবন্ধনকে, দ্বিবন্ধনকে অ্যালকিন আর ত্রিবন্ধনকে অ্যালকাইন বলি। তো এই জিনিস আমরা আরো দেখবো একটু পরে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের নামগুলো যখন দেখবো তখন আরো বলবো। শুধু এইটুকু জেনে রাখো যে মুক্ত শিকল কোনগুলো, যেগুলোর দুই প্রান্ত এরকম খোলা, দুই প্রান্ত খোলা। আর বদ্ধ শিকল যেগুলো আটকানো। দেখো বদ্ধ শিকলের আমি উদাহরণ দিই। এই যে এখানে CH2, এখানে CH2, এখানে CH2, দেখো এরা আটকানো। একটু বড় করে দিলে মনে হয় ভালো বুঝতে পারবা। CH2, এই CH2, এই যে CH2। ঠিক আছে, এই যে আটকানো, দেখো দুই প্রান্ত এরা হলো আটকানো, এদেরকে বলা হচ্ছে বদ্ধ শিকল। আর এই জিনিসটা যদি মুক্ত শিকলে আমি লিখতাম, তা মুক্ত শিকলে এরকম হতো CH3, CH2, CH3। এটাকে আমরা বলতেছি মুক্ত শিকল, মানে দুই প্রান্ত দেখো খোলা আছে। আর বদ্ধ শিকলে দেখো আটকানো, সম্পূর্ণ যৌগটা কি আটকানো। এই বদ্ধ শিকল, এটা মুক্ত শিকল। মুক্ত শিকল এই যৌগটার নাম সবাই যদি জানো যে এটা প্রোপেন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাহলে এইটা হবে চাক্রিক যৌগ, মানে বদ্ধর ইংলিশটা হলো চাক্রিক। তাহলে এটার নাম যদি প্রোপেন হয় তাহলে এটার নাম হবে সাইক্লোপ্রোপেন। এটার নামটা কি হবে, সাইক্লোপ্রোপেন, মানে চাক্রিক প্রোপেন। ঠিক আছে, আবার যদি এটা বিউটেন হয়, CH3, CH2, CH2, CH3, এটার নাম যদি বিউটেন হয়, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন সবাই জানো আশা করি, বিউটেন। তাহলে এটা চাক্রিক যে যৌগটা হবে, এটা এই চতুর্ভুজ, এটা কিন্তু সাইক্লো বিউটেন, এটার নাম সাইক্লো বিউটেন। তুমি যদি একটা চতুর্ভুজ এঁকে দাও তো ওই চতুর্ভুজের নাম বিউটেন, তুমি যদি সাইক্লো বিউটেন। যদি একটা ত্রিভুজ আঁকো তো ওই ত্রিভুজের নাম রসায়নে সাইক্লোপ্রোপেন। এখানে CH2 গুলো বসালেই হয়। এই প্রত্যেকটা কর্নারে কি আছে, CH2 আছে, প্রত্যেকটা কর্নারে CH2 আছে। এটা হলো সাইক্লো বিউটেন। এবার যদি আমরা অ্যালকিন তৈরি করি, এটাকে এই জায়গায় যদি আমরা দ্বিবন্ধন দিয়ে দিই, তাই এটা হয়ে যাচ্ছে কি একটা অ্যালকিন। এটার নাম এখন বিউটিন, এটার নাম বিউটিন। তাই এই বিউটিনটাকে যদি আমরা সাইক্লো করে দিই, চাক্রিক যৌগ করে দিই, তো এটার নাম এখন হয়ে গেছে সাইক্লো বিউটিন। তাহলে চাক্রিক যৌগ কোনগুলা, যেগুলোর দুই প্রান্ত আটকানো। আর মুক্ত শিকল কোনগুলা, যেগুলোর দুই প্রান্ত খোলা। মুক্ত শিকল কয় প্রকার, দুই প্রকার। সম্পৃক্ত, যেগুলোর মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে, আমি ভালো করে লিখি নাই, কার্বন কার্বন একক বন্ধন মানে অ্যালকেন, সেগুলো হলো সম্পৃক্ত। আর এরকম কার্বন কার্বন দ্বিবন্ধন মানে অ্যালকিন, কার্বন কার্বন ত্রিবন্ধন মানে অ্যালকাইন যদি হয়, তাহলে সেগুলো অসম্পৃক্ত, দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে। ঠিক আছে, ওকে। তাহলে অ্যারোমেটিক যৌগ নিয়ে একটু কথা বলি, যে কোনগুলো অ্যারোমেটিক। মুক্ত শিকল শেষ, এখন আমরা অ্যারোমেটিক। অ্যারোমেটিক যৌগগুলোর মধ্যে যদি বেনজিনয়েড বলাই থাকে, এখন শুধু এইটুকু জানলেই হবে, বেনজিনয়েড বলাই। এরকম বেনজিনয়েড বলয়যুক্ত যৌগকে আমরা কি বলি,
অ্যারোমেটিক যৌগ বলি। আর হ্যাকেল তত্ত্ব অনুসারে যেটা বলতে চাচ্ছ, যে হ্যাকেল তত্ত্বটা হলো 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে। সঞ্চারণশীল, ডিলোকালাইজড সঞ্চারণশীল পাই ইলেকট্রন। আবার পাই বুঝবা না, যেগুলো এই যে দ্বিবন্ধনের যেটাকে, ওইটাকে পাই ইলেকট্রন বলে। তাহলে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে। এখানে এনটাকে বলে চক্র, এই এনটাকে কি বলে? চক্র সংখ্যা বলে। তাহলে এই এনটা চক্র সংখ্যা বলতে এই বেনজিনের মধ্যে একটা গোল। চক্র সংখ্যা যদি না বোঝো তাহলে একটা গোল্লা, ঠিক আছে? চক্র সংখ্যা না বলে যদি না বোঝো তো সহজ বাংলা ভাষায় ওটার নাম হলো গোল্লা। তাহলে একটা গোল্লা আছে। বেনজিনে কয়টা গোল্লা আছে দেখো, এটার নাম বেনজিন, এর গোল্লা সংখ্যা একটা। এর গোল্লা কয়টা? একটা। তাই এখানে যদি এন এর মান 1 বসাও, বেনজিন, বেনজিনের চক্র সংখ্যা এন এর মান 1, তাহলে এন এর মান যদি 1 বসাই দাও এখানে, তাহলে দেখো 4 × 1 + 2, তাহলে এর কয়টা ইলেকট্রন হচ্ছে? 6টা। তাহলে বেনজিনের সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা কয়টা? 6টা পাই ইলেকট্রন আছে। আর এভাবে যদি না দেখে আমরা পাই ইলেকট্রন গুলোর অস্তিত্ব বোঝার চেষ্টা করি, তাহলে 1টা 2টা 3টা। আমরা জানি যে একটা বন্ধনে সবসময় 2টা ইলেকট্রন থাকে। তাহলে 3টা পাই বন্ধনে কয়টা পাই ইলেকট্রন আছে? 6টা পাই ইলেকট্রন আছে। 6টা পাই ইলেকট্রন, কিন্তু এটাকে পাই লিখলে হবে না, এটাকে পাই ইলেকট্রনই লিখতে হবে। এবার 2টা বেনজিনয়েড বলাই যদি আমি দিই, এটার নাম তখন ন্যাপথালিন। ন্যাপথালিন। এখন সবার খুব আগ্রহ জৈব যৌগ নিয়ে, কিন্তু এর দিয়ে অন্যগুলো অ্যান্সার করলে হবে না, তখন আর পড়তে চাও না। তখন বলে ছেড়ে দে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি এই জিনিস নিতে পারবো না। যখন এদের মেকানিজম পড়বা, ইলেকট্রন কোথায় যায়, কিভাবে আসে, কেন বিক্রিয়া চেঞ্জ হচ্ছে, ইন্টারনেটের সমস্যা হয়েছিল, একটু চলে গেছিল, নেট চলে গেছিল। এখন ঠিক আছে, নেট চলে গেছিল, ঠিক আছে না এখন? ওকে, আচ্ছা, সমস্যা নেই, রেকর্ডে সমস্যা নেই। তাহলে দেখো, অ্যারোমেটিক যৌগ কারা? যাদের মধ্যে বললাম একটু, যে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন যাদের মধ্যে থাকে, তাদেরকে আমরা কি বলি? বেনজিনের মধ্যে 4n+5 বলতে এই এনটাকে বলা হচ্ছে চক্র সংখ্যা। আর সহজ বাংলায় যদি এটাকে আমরা বলি যে আসলে গোল্লা কয়টা, তো এখানে বেনজিনের গোল্লা আসলে একটা, একটা গোল্লা। একটা গোল্লা বলে এন এর মান 1, এন এর মান 1 বসালে পাই ইলেকট্রন কয়টা হয়? 6টা পাই ইলেকট্রন হয়। 6টা পাই ইলেকট্রন হয়। এই যেহেতু 6টা পাই ইলেকট্রন আছে, তাহলে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। আবার এই ন্যাপথালিনে যদি যাই, ন্যাপথালিনের চক্র সংখ্যা এন এর মান কত দেখো, এখানে একটা চক্র আর 2 বসাই, তাহলে 4 × 2 + 2, তাহলে
ইলেকট্রন আছে কয়টা? 10টা পাই ইলেকট্রন থাকে, 10টা পাই ইলেকট্রন। ঠিক আছে, এরপরে যদি আরো একটা চক্র আমরা অ্যাড করি, আরো একটা চক্র আমরা অ্যাড করি, এরকম এরকম যদি আরো একটা চক্র অ্যাড করি, তাহলে এই যৌগটার নাম হয়ে যায় অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিন। তাহলে অ্যানথ্রাসিনের এন এর মান কত? গোল্লা কয়টা? একটা গোল্লা, দুইটা গোল্লা, তিনটা গোল্লা। তাহলে এর এন এর মান 3। তাহলে 4 × 3 + 2, তাহলে কত আসে? 14। তাহলে 14টা সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে। তাহলে যাদের মধ্যে দেখা যাচ্ছে যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা 2, 6, 10, তারা হলো ফেনল। হ্যাঁ, ফেনল অবশ্যই হবে, ফেনল তো বেনজিনের মতনই। এখানে ওইস বসাইলে তার নাম ফেনল। ঠিক আছে, ফেনল আর যা বেনজিনেরও তাই হবে। এখানে ওইস বসালে নাম ফেনল, এখানে সিএইচও বসালে নাম হলো বেনজালডিহাইড, এখানে COOH বসালে নাম বেনজোইক অ্যাসিড, এখানে NH2 বসালে তার নাম অ্যানিলিন, এখানে N2Cl বসালে তার নাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এখানে যদি আমরা বসাই দিই, ক্লোরিন বসাই, নাম ক্লোরোবেনজিন, কোনো চেঞ্জ মানের কত আসে? 1 আসে। আর এন এর মান ইলেকট্রন সংখ্যা হলো 6। ঠিক আছে, কোনো চেঞ্জ আসবে না, সবগুলো একই। সাউন্ড ক্লিয়ার থাকার কথা, এইচডি সাউন্ডে যাচ্ছে, এর থেকে সাউন্ড কোয়ালিটি হবে না। অ্যারোমেটিক কোশ্চেন হবে না তোমাদের, অ্যারোমেটিক কোশ্চেন হবে না। তো একটা কথা একটু মনে রাখো যে 4n+2 থেকে আমরা একটা জিনিস পাই, 4n+2 তে যদি এন এর মানগুলো বসাই, এখানে এন এর মানটা কি? এন এর মানটা হলো 0, 1, 2, 3 ডট ডট ডট। তো এন এর মান যদি বসাই, তো আমরা যেটা পাই সেটা হলো পাই ইলেকট্রন সংখ্যা। পাই ইলেকট্রন সংখ্যা এর আরেকটা নাম আছে, এর নাম আরেকটা হলো হ্যাকেল সংখ্যা। হ্যাকেল সংখ্যা। এন এর মান যদি 0 বসাও, তাহলে হ্যাকেল সংখ্যা বা পাই ইলেকট্রন সংখ্যা আসে কত? 2। এন এর মান যদি 1 বসাও এখানে, তাহলে তার হ্যাকেল সংখ্যা হবে 6। এন এর মান যদি 2 বসাও, তার হ্যাকেল সংখ্যা হবে 10। এন এর মান 3 বসালে তার হ্যাকেল সংখ্যা হবে 14। এর পরেরটা হবে 18, এর পরেরটা হবে 22। অর্থাৎ যে সকল যৌগের মধ্যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা 2, 6, 10, 14, 18, 22, তারা অ্যারোমেটিক যৌগ। এতক্ষণ না বুঝলে দরকার নেই, এগুলো তোমাদের আসবে না। ওকে, আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। এন এর মান 0, এই যে এটা হলো এন এর মান 0। এন এর মান, এটা হলো এন এর মান 0, বুঝবা না এখন কিছু। সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন, সেখানে এন এর মান 0। ঠিক আছে, আর এন ন্যূনতম এন এর মান 1 হতে গেলে 5টা কার্বন লাগে, এখানে যেহেতু 5টা কার্বন না, এই জন্য এন এর মানটা 0 হয়। এখন বুঝবা না এসব, এখন এসব কিছু বাদ। মুক্ত শিকল গেল, বদ্ধ শিকল গেল, অ্যারোমেটিক যৌগ কাকে বলে সেটা বললাম। এখন আসি সমগোত্রীয় শ্রেণী। ঠিক আছে, সমগোত্রীয় শ্রেণী বলি। সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? আচ্ছা, সমগোত্রীয় সংজ্ঞাটা একটু পরে দিই, শুরুতে আমরা কিছু নাম দেখিনি। প্রত্যেকের 1 থেকে 10 পর্যন্ত নাম জানাটা ভালো হয়, 6টা পরে প্রত্যেকের নাম জানলে ভালো হয়। আমরা অ্যালকেনদের নাম তো সবাই জানো, নামকরণ একটুখানি বলবো। অ্যালকেন, অ্যালকেন কি জিনিস? যাদের সাধারণ সংকেত CnH2n+2, সেগুলো অ্যালকেন। এর নামের শেষে কি থাকে? নামের শেষে এন থাকে, এন, বা ইংলিশে বলি এনই থাকে। এর প্রথম সদস্য আমরা জানি মিথেন, এটা সবাই পারো, আমি আর লিখবো না বেশি। মিথেন। 2 হলো ইথেন, CH3, CH3। 3 হলো প্রোপেন, CH3, CH2, CH3। 4 হলো বিউটেন, CH3, CH2, CH2, CH3। 5 হলো পেন্টেন। এই পর্যন্ত লিখলাম, আর লিখবো না, কারণ আর লাগবে না, 10 পর্যন্ত নাম জানলে ভালো। হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। ঠিক আছে, এই সাউন্ড ভালো যাচ্ছে কিনা দেখো তো, অন্যরা কি বলে, সাউন্ড কেমন? নেট সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড কি ক্লিয়ার?
নাকি ওই শুধু ওই দেখতে পাচ্ছে না? ঠিক আছে। দেখতেও পাচ্ছ, শুনতেও পাচ্ছ। পাই ইলেকট্রন পাই বন্ধনই বুঝলো না, তা পাই ইলেকট্রন বুঝবা কি করে? এখন অত দরকার নাই। কমেন্ট পড়া লাগবে না, এটাই হলো বেস্ট অপশন, যে কমেন্ট পড়লে আসলে ক্লাস নিতে বিঘ্ন ঘটবে। তো দেখো, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে আমরা বলি বিউটেন, 5 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে আমরা বলি হলো পেন্টেন, CH3 CH2 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 CH3। এখানে যেটা ইম্পর্টেন্ট জানা জরুরি সেটা হলো কার্বনের হাত 4টা। কার্বনের হাত কয়টা? 4টা। আমরা যদি মিথেনে দেখি, একটা কার্বন, এই কার্বনের হাত হলো 4টা। এই প্রত্যেক কার্বনের 4টা হাত যদি ঠিক থাকে আর যদি একক বন্ধনে যুক্ত থাকে, তবে তাদেরকে আমরা বলবো অ্যালকেন। এখানে কার্বনে, মিথেনে দেখো 4টা হাত এইভাবে আছে। ইথেনে যদি যাই, তাহলে ইথেনে এই যেটা, এই কার্বনের হাত যেন তোমার ভুল না হয়। এখন কথা হলো, পরীক্ষার সময় তো এভাবে আঁকার কোনো অপশন নাই, অর্থাৎ তুমি যে একে একে দেখবে এরকম, সিএইচ না শুধু এইচ, এরকম আঁকার কোনো অপশন নাই। ঠিক আছে? তা তুমি দেখে যাতে বুঝতে পারো যে তার বন্ধনগুলো ঠিক আছে। যদি বন্ধনগুলো ঠিক না থাকে, তাহলে কিন্তু তোমার জিরো বসাই দিবে। কিভাবে দেখো, এই কার্বনটা ধরি, এই কার্বনের 4টা হাত কিভাবে আছে? এই একটা বন্ধন, বাকি 3টা হলো হাইড্রোজেনের সাথে। আর এই কার্বনের যদি দেখি, তাই একটা হাত আর একটা হাত, 2টা হাত, বাকি 2টা হাইড্রোজেনের সাথে। এই কার্বন যদি আমরা আসি, একটা হাত আর একটা হাত, বাকি 2টা হাইড্রোজেনের সাথে। এটাকে যদি ধরি, একটা হাত, বাকি 3টা হাইড্রোজেনের সাথে। প্রত্যেক কার্বনের যেন 4টা হাত ঠিক থাকে। ঠিক আছে? তাহলে অ্যালকেন গুলো নামের শেষে কি থাকে? এন থাকে। এবার যদি আমরা বলি অ্যালকিন, অ্যালকিন করে দিলাম 2 নম্বর। এটা অ্যালকিন গুলো কিভাবে আসে? এদের নামের শেষে কি থাকে? ইন থাকে। ইংলিশে বলে ইএন, অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n। এখন এই অ্যালকিনের মধ্যে ন্যূনতম কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা লাগবে। কি বন্ধন থাকা লাগবে? দ্বিবন্ধন থাকা লাগবে। ঠিক আছে? ন্যূনতম দ্বিবন্ধন থাকা লাগবে। যদি ন্যূনতম দ্বিবন্ধন থাকা লাগে, তবে এর প্রথম সদস্য মিসিং, কারণ একটা কার্বন দিয়ে তো আর অ্যালকিনকে প্রকাশ করা সম্ভব হবে না। এই জন্য এর নাম, এর কি হবে? ন্যূনতম 2টা কার্বন থাকা লাগবে। এর প্রথম সদস্য মিথিন, এই জন্য এটা শুরু হবে ইথিন থেকে। তাহলে ইথিনের সংকেত কি? CH2 ডবল বন্ড CH2, এটা হলো ইথিন। প্রোপিনের সংকেত কি হবে? CH2CH, এটা হলো ইথিন। বিউটিন কি হবে? CH2 ডবল বন্ড CH, এটা হলো বিউটিন। আর পেন্টিন কি হবে? এটা হলো পেন্টিন। কথা হলো, তুমি যদি এই হাত না বোঝো যে 4টা হাত ঠিক আছে, তাহলে তোমার কিন্তু সমস্যা হবে। এই যে এই 2টা হাত, বাকি 2টা হাইড্রোজেনের সাথে। এই কার্বনের এই 2টা হাত হলো মানে, আর বাকি 2টা হাইড্রোজেনের সাথে। এই কার্বনের 4টা হাত ঠিক আছে কিনা? 2টা হাত এই, বাকি 2টা হলো হাইড্রোজেনের সাথে। এই কার্বনের 4টা হাতের মধ্যে 2টা এই, আর একটা 3, আর একটা 4। কার্বনের হাত সংখ্যা যেন ভুল না হয়। তাহলে অ্যালকিন আমরা দেখলাম। এবার যদি বলি অ্যালকাইন, এর শুধু চেঞ্জ কোথায়? কার্বন কার্বন ত্রিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন, সাধারণ সংকেত হলো CnH2n-2। আর এটা যেটা হবে সেটা হলো ইথাইন। ইথাইন, এই যে ত্রিবন্ধন থাকতে হবে। প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, এভাবে লিখে যেতে পারো। 5 পর্যন্ত অন্তত অবশ্যই যেন ভুল না হয়। সরি, এটা 3 কার্বন। প্রোপাইন, 4 হাত ঠিক আছে কিনা? এই যে একটা হাত হাইড্রোজেনের সাথে, বাকি 3টা, এই যে 3টার একটা 4টা। এই কার্বনের 4 হাত, 1
2 3 আর একটা হলো হাইড্রোজেনের সাথে। এই হাত সংখ্যা যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার রিয়াকশনে যে ভুল হবে। আমি আবার বলছি, এই হাত সংখ্যা যদি যারা মিলাইতে পারবে না তারা কিন্তু রিয়াকশন মিলাইতে পারবে না, তাদের কিন্তু রিয়াকশন মুখস্থ করা লাগবে। তোমার যদি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের হাত সংখ্যা সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু তুমি রিয়াকশন লিখতে পারবে না, তোমার রিয়াকশন কিন্তু সেই সময় ভুল হবে। ঠিক আছে, এই হাত সংখ্যা যেন ভুল না হয়, 4টা করে কার্বনের হাত যেন ঠিক থাকে। ঠিক আছে, এই হাত সংখ্যা যেন ভুল না হয়। অ্যালকাইন শেষ, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, আমরা অ্যালকাইন পর্যন্ত যেহেতু পড়াবো এই জন্য আজকে না লিখি, অ্যালকাইন পর্যন্তই থাক। অ্যালকাইন, আর যদি সবগুলো একসাথে বলি তাও বলে দেওয়া যায়। দেখো সবার নাম যদি আমরা বলতে চাই তার নামের শেষে কি থাকে এটা বললেই হয়। যৌগ শ্রেণী, এটা একটু লিখে নিতে পারো। যৌগ শ্রেণী, নামের শেষে কি থাকে? নামের শেষে থাকে, এটা দিলে সবার নাম পাওয়া যায়। অ্যালকেন, এটার নামের শেষে থাকে এন, এন বা এনই থাকে। 2 নম্বরে অ্যালকিন, ইন থাকে বা ইংলিশে বলে ইএনই, ইংলিশটা লেখার দরকার নাই। 3 নম্বরে থাকে আইন, অ্যালকাইন। অ্যালকাইনের নামের শেষে আইন থাকে, ওয়াইএনই। 4 নম্বরে হলো অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, অ্যালকাইল সম্পর্কে একটু বলে নি, অ্যালকাইলটা কি জিনিস। দেখো এটা যদি অ্যালকেন হয়, অ্যালকেন থেকে যদি একটা এইচ কে মাইনাস করো তাহলে যেটা থাকে ওইটাকে আমরাই বলি অ্যালকাইল, এটাকে আমরা কি বলবো? অ্যালকাইল। যেমন এটা মিথেনের সংকেত, তাহলে মিথেন থেকে একটা এইচ যদি বাদ দেই তা যেটা থাকে সেটা হলো CH3, তাহলে এটা যদি মিথেন হয় তা এটার নাম হবে মিথাইল, এটার নাম কি হবে? মিথাইল। আবার যদি এটা CH3, এটা ইথেন হয়, তো এখান থেকে একটা এইচ বাদ দিলে যেটা থাকে সেটা হলো CH3CH2 বন্ড। একটা করে বন্ধন খালি রাখতে হবে, ওই খালি বন্ধনটা দেওয়ার কারণ হলো ওই হাতে কিছু যুক্ত হতে পারবে। তাহলে একটা এইচ বাদ দিলে যেটা হয়েছে এটার নাম হলো ইথাইল, তো ওইটাকেই আমরা বলছি অ্যালকাইল মূলক। এর নামের শেষে আইল থাকে, এর নামের শেষে কি থাকবে? আইল থাকবে। তো মুছে দিলাম। অ্যালকাইল কিভাবে হয়? অ্যালকেন থেকে একটা এইচ মাইনাস করলে যেটা হয় সেটাকে অ্যালকাইল বলে। এরপরে চলে যাও 6 নম্বরে, অ্যালকোহল। যেগুলো তোমাদের আছে একবারে বলে দিই, তাহলে নেক্সট ক্লাস আর বলা লাগবে না। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কিন্তু আর, এই জায়গাটা আমি কিন্তু একটা আর দিছি, আর। অ্যালকোহল, অ্যালকোহলের নামের শেষে কি থাকে? নল থাকে, এর নামের শেষে কি থাকবে? নল থাকবে। হ্যাঁ, অ্যালকেন থেকে একটা এইচ বাদ দিলে যেটা সেটাকে আমরা অ্যালকাইল মূলক বলবো। শুধু অ্যালকাইল, হ্যাঁ অ্যালকাইল অ্যালকেন থেকে আসে, অ্যালকেন থেকে একটা এইচ বাদ দিলে সেটাকে অ্যালকাইল বলে, অ্যালকেন থেকে আসবে। অ্যালকোহলের নামের পেছনে থাকে লেখো নল, অল না কিন্তু সংখ্যার সাথে অল, সেটা তোমাদের লাগবে না এখন। 7 নম্বরে লেখো অ্যালডিহাইড। অ্যালডিহাইড এর নামের শেষে থাকে ন্যাল, এর নামের শেষে কি থাকে? ন্যাল অথবা ডিহাইড, ডিহাইড তোমাদের লাগবে না। 9 নাম্বার কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক, কার্বক্সিলিক অ্যাসিড এর নামের শেষে নোয়িক অ্যাসিড থাকে। কি থাকে? নোয়িক অ্যাসিড থাকে। যদি এদের কার্যকারী মূলক গুলো বলো তো এটা হলো ওইস কার্যকারী মূলক, কার্যকারী মূলকটা এখানে লিখে দিই। হ্যাঁ, অ্যালকোহলের কার্যকারী মূলক হলো ওইস, অ্যালডিহাইডের কার্যকারী মূলক হলো CHO, আর কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকারী মূলক হলো COOH।
নামগুলো কিভাবে হয়, ধরো তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে 5 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম বলো তো। তোমাকে আমি বললাম যে 5 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম বলো। তাহলে তুমি কিভাবে আনসারটা দিবা? 5 কার্বনের বিশিষ্ট অ্যালকোহলের নাম যদি জিজ্ঞাসা করা হয়, তুমি দেখবা নামের শেষে কি থাকে, তাহলে নল বলে। তাহলে অ্যালকোহল থেকে আসবে অ্যালকেন থেকে, তাহলে এটা হবে পেন্টানল। যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি যে 5 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নামটা বলো তো, তাহলে তুমি আনসার দিবা কি? পেন্টানেল বা পেন্টানঅ্যালডিহাইড। এটা দুই ভাবে বলা যায়, এটা ন্যালডিহাইডও বলতে পারো, ন্যালডিহাইডও বলা যাবে, হ্যাঁ, পেন্টানঅ্যালডিহাইড। ঠিক আছে। আবার যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি যে 6 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নামটা বলো তো, তা তুমি দেখবে এই যে অ্যালকিনের নামের শেষে ইন থাকে, তাহলে এটা হবে হেক্সিন। 6 কার্বন বিশিষ্ট অ্যালকিনের নামটা হবে বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের নামটা বলো তো, তাহলে 7 কার্বনকে আমরা বলি হেপটেন। হেপটেনের সাথে নোয়িক অ্যাসিড লাগাই দিতে হবে, তাহলে বলতে হবে হেপটানোয়িক অ্যাসিড। ঠিক আছে। 8 নাম্বার দেন নাই, কি নাম্বার দেয় না? ও 4 4, 4-এর পরে পাস হয় না। আচ্ছা ঠিক করো তাহলে। এটা 6, এটা 7। আচ্ছা, এটা তো কোনো সমস্যা নাই। অ্যালকাইনের কোনো প্রথম সদস্য নাই, কারণ অ্যালকাইন প্রকাশ করতে গেলে ন্যূনতম ত্রিবন্ধন লাগবে। আর যেহেতু ন্যূনতম 2টা কার্বন দিয়ে প্রকাশ করতে হয়, এই জন্য প্রথম সদস্য মিথিং। প্রথম সদস্য বলে কিছু নাই, 2 নাম্বার থেকে শুরু হয়। অ্যালকিন অ্যালকাইনের কোনো প্রথম সদস্য নাই, অ্যালকিন আর অ্যালকাইনের দ্বিতীয় সদস্য থেকেই শুরু, এদের কোনো প্রথম সদস্য নাই। ঠিক আছে। ওকে, তাহলে অ্যালকেন নামের শেষে এন থাকে, অ্যালকিনের নামের শেষে ইন থাকে। যদি প্রত্যেকের নাম বলতে চাও, তাই এই ছকটা মুখস্থ রাখবা, তাহলে সবার নাম বলতে পারবা। এক বাক্যে সবার নাম বলতে পারবা তুমি। তোমাকে যেটাই জিজ্ঞাসা করা হয় তুমি সেটা বলে দিতে পারবা যে নামটা এটা হবে, প্রত্যেকের নামের সাথে যেটা থাকবে সেটা। আবার বলবো, 6 কার্বন বিশিষ্ট যদি তোমাকে জিজ্ঞাসা করি যে 6 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নামটা বলো, তাহলে সেটা হবে কি? হেক্সানাল বা হেক্সান অ্যালডিহাইড। যদি বলা হয় 5 কার্বন 4 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের নাম বলো, তাহলে নাম শেষে নোয়িক অ্যাসিড থাকবে, তাহলে বিউটানোয়িক অ্যাসিড হবে। ঠিক আছে। ওকে, বাদ দিলাম। আমি পড়ানোতে ফেরত যাব, আর একটা ছক একটু বলে দিতে হবে। লেখো, যাদের 2টা নাম আছে, আমি যে কোনো নামে তাদের ডাকতে পারবো। যাদের 2টা নাম আছে, 2টাই জানা লাগবে, কারণ পরীক্ষার হলে তোমাকে কোন নামটা দিয়ে দিবে সেটা তোমার বুঝতে হবে যে ওইটাই যোগ্য। যাদের 2টা নাম আছে, এর একটা নাম হলো ইথিন, আর একটা নাম হলো ইথিলিন। এটা আসলে আয়ুপ নাম, আর এটা হলো উদ্ভূত বা প্রচলিত নাম। এটা ওর উদ্ভূত নাম বা প্রচলিত বা বাণিজ্যিক বলতে পারো, বিশেষ করে এটাই বেশি চলে। ঠিক আছে, বাণিজ্যিক নাম। আর এটা হলো তার আইপ্যাক নাম। একটা গেল, কয়েকটা হবে, 7টার মতো হবে। 2 নম্বরে এটাকে আমরা বলি ইথাইন, এর আরেকটা নাম হলো অ্যাসিটিলিন। 3 নম্বরে এটা 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, তাহলে এর একটা নাম হলো মিথানল, এর আরেকটা নাম হলো ফর্মালডিহাইড। 4 নম্বরে লেখো CH3CHO, এর একটা নাম ইথানল, এর আরেকটা নাম হলো অ্যাসিটালডিহাইড। 5 নম্বরে এর একটা নাম হলো মিথানোয়িক অ্যাসিড, আর একটা নাম হলো ফর্মিক অ্যাসিড।
6 নম্বরে এর একটা নাম ইথানোয়িক অ্যাসিড, এর আর একটা নাম হলো ইথানোয়িক অ্যাসিড। 4 বুঝতেছো না? এটা হলো CH3CHO, ইথানল, ইথানল, ইথানল বা অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড। আচ্ছা আবার বলে দেবো, সমস্যা নেই। এটা হলো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। প্রথমে দেখো, এটা হলো ইথিন, এর একটা নাম ইথিলিন, ইথিন বা ইথিলিন, ইথিলিন। এর একটা নাম অ্যাসিটিলিন, আর একটা নাম ইথাইন, ইথাইন বা অ্যাসিটিলিন। এটা হলো ফর্মালডিহাইড, মিথানল, মিথানল বা ফর্মালডিহাইড। এটা ইথানল বা অ্যাসিটালডিহাইড। ফর্মিক, মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। ওকে, 7 নাম্বার, 7 নম্বরে যাও। এই 7 জনের নাম আর দিব না, বিশ্রেষ্ঠ 7 জন যেমন মনে রাখবে, এরাও 7 জন। এই 7 জনের 2টা করে করে নাম আছে। এটার নাম হলো প্রোপানন, কিটোন, তোমাদের কিটোন নাই যদিও, তাও মনে রাখো প্রোপানন। এর আর একটা নাম হলো অ্যাসিটোন, আর একটা নাম হলো অ্যাসিটোন। শেষ। এই 7 জনের যে ডবল নাম আছে, এই ডবল নামটা যেন তোমার মনে থাকে। কারণ কি দেখো, পরীক্ষার হলে যা তোমার কোশ্চেনে হয় একে ইথিন লেখা আছে, না হয় ইথিলিন লেখা আছে। এখন তুমি পড়ে গেছো ইথিন, আর স্যারে কোশ্চেন দিচ্ছে ইথিলিন, যে তুমি বুঝলা না, এটা কিন্তু হলে হবে না। যে কোনো একটা নাম সে দিতেই পারে, ঠিক আছে? কিটোন তোমাদের নাই, এটা লাগবে না, এই 6টা জানলেই হবে। কিটোন তোমাদের লাগবে না, এটা এই 6টা। তো এই প্রত্যেকের যে 2টা করে নাম আছে, এটা যেন বুঝতে পারো যে এদের ডবল নাম আছে, আসলে একই জিনিস। যে ইথিন যেটা, ইথাইন যেটা, সেটা আসলে অ্যাসিটিলিন। ইথিন যেটা, সেটা আসলে যে ইথিলিন, এই নাম যেন ভুল না হয়। এই ছকটা মুখস্থ করে ফেলবো। তো আমরা এখন সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞাটা বলবো, সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞা বলে রিয়াকশনে ফেরত যাব। মুছে দিলাম, এই ছক মুছে দিলাম। কিটোন থাক, কিটোন লাগবে না তোমাদের। সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? সমগোত্রীয় শ্রেণী আমাদের যেমন একটা বংশ পরিচয় আছে। যেমন আগে আমরা যখন বাংলা মুভি দেখতাম, এস্টার, এস্টারে ওরকম নাম নাই। এস্টার হলো কি, এই যে RCRR, এইটাকে এস্টার বলে। ফুল ফলে যাবতীয় যে সুগন্ধি আছে না, এই গোলাপ ফুল গন্ধ নিলে একটা সুন্দর গন্ধ পাই, কলা খাইতে গেলে কলার একটা সুন্দর গন্ধ পাই, আপেল খাইতে গেলে আপেলের একটা সুন্দর গন্ধ পাই, আনারস খাইতে গেলে আনারসের একটা সুন্দর গন্ধ পাই, ওটাই এস্টার। ঠিক আছে, এটা হলো RCRR, এটাকে এস্টার বলে। ঠিক আছে, ফুল ফলের যাবতীয় যে সুগন্ধি, ওই সুগন্ধিটাই হলো এস্টার। আচ্ছা, ওটা বাদ। এখন আসো সমগোত্রীয় শ্রেণী কি বলে। আগে দেখো, আমরা যখন বাংলা মুভি দেখতাম, তখন আসতো কি তালুকদার বংশ, চৌধুরী বংশ, ঠিক আছে, তালুকদার, এই আমিনে কোনো সমস্যা নেই, তালুকদার বংশ। তারপরে কি আসতো, জমিদার, জমিদার না, ওই যে খান বংশ। বিশেষ করে তালুকদার আর চৌধুরী বংশের নিয়ে খুব ঝামেলা হইতো বাংলা মুভিতে। তা ওরা যেমন তাদের বংশ পরিচয় নিয়ে গৌরব করে, একই স্বগোত্র। তো এই সমগোত্র শ্রেণী জিনিসটা এরকম একটা স্বগোত্র। এই যে আমি যে প্রত্যেকটা নাম লিখছিলাম, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপরে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, এগুলো প্রত্যেকটা একটা সমগোত্র শ্রেণী। তার মানে এটার সংজ্ঞা কি হবে? কোন যৌগ শ্রেণীকে যদি তুমি একটা সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করতে পারো, আর ওই যৌগ শ্রেণীর যদি পর্যায়ক্রমে তাদের ধর্মের চেঞ্জ হতে থাকে, অর্থাৎ প্রথম যদি গ্যাস থাকে, যেমন অ্যালকেনে আমরা কি দেখি, প্রথম থেকে 1 থেকে 4 নাম্বার সদস্য পর্যন্ত গ্যাস, তারপরের থেকে তরল, আবার একদম শেষের দিকে যখন আমরা পিচ কিংবা পিচে যাই, একদম শেষের দিকে 30 কার্বনের বেশি, তখন অ্যালকেনটা দেখতে পাই কি, সে তখন অ্যালকেন গুলো হয়ে যায় কি, যে কঠিন পদার্থ হয়ে যায়। তাহলে কোন যৌগ শ্রেণীকে যদি একটা সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করা যায়,
আর তাদের ভৌত বা রাসায়নিক ধর্ম যদি পর্যায়ক্রমে পরিবর্তিত হতে থাকে, তখন ওই যৌগ শ্রেণীকে আমরা কি বলি? ওই যৌগ শ্রেণীকে আমরা সমগোত্রীয় শ্রেণী বলে। আরো একটু ডিটেলস করে বললে তোমরা বুঝবা না। আসলে আরো কিছু নিয়ম আছে। কোন যৌগ শ্রেণীকে যদি একটি সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করা যায়, পরপর দুটি যৌগ মৌলের মধ্যে যদি একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকে আর তারা যদি একই ধরনের বিক্রিয়া দেয়, তবে তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। এত বড় সংখ্যা তোমাদের দেওয়ার দরকার নাই, তোমাদের শুধু এইটুকু দিলেই হবে। কোন যৌগ শ্রেণী যদি একই ধরনের ভৌত রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটতে থাকে বা তারা একই ধরনের বিক্রিয়া দেয়, তবে তাদেরকে আমরা কি বলবো? সমগোত্রীয় শ্রেণী বলবো। এটুকু জানলেই হবে। আচ্ছা, এবং এতে চলে যাও, সমগোত্রীয় শ্রেণী শেষ। অ্যালকেন, সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন। আমরা অ্যালকেন শুরু করলাম। হ্যাঁ, এই অ্যালকেনকে কি বলা হয়? অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। অ্যালকেনকে কি বলা হয়? প্যারাফিন। প্যারাফিন অর্থ হলো নিষ্ক্রিয়। অ্যালকেন গুলো আসলে তেমন কারোর সাথে বিক্রিয়া দিতে চায় না। তা শুরুতে যখন আবিষ্কার করা হয়েছিল, ঠিক আছে, আসক্তিহীন। হ্যাঁ, এরা হলো নিষ্ক্রিয় বা আসক্তিহীন, ওই একই কথা। এরা কারোর সাথে বিক্রিয়া দেয় না বলে এদের নামটা দিছিল হলো প্যারাফিন। ঠিক আছে। তো এই অ্যালকেন কিভাবে প্রস্তুত করা যাচ্ছে? নামকরণ এখানে লেখা আছে। নামকরণ তোমাদের যেটুকু আছে এইটুকু লাগবে না। আমরা ওই যে নামকরণের যে লিস্ট দেখছি না, ওইটা জানলেই হবে। আর ওই শাখা শিকল তোমাদের আসবে না। শাখা শিকল দিয়ে নাম তোমাদের আসবে না। ঠিক আছে, ওইটা পড়াইতে গেলে টাইম চলে যাবে। এরপরে আসে অ্যালকিন। অ্যালকিনের পরে অ্যালকাইল কিভাবে আসে সেটা বলছি আমি একটু আগে। অ্যালকিনের প্রস্তুতিতে চলে যাই। অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেন কি করে প্রস্তুতি করা হয় বা প্রিপারেশন করা হয়? তোমাদের বিক্রিয়াগুলো আমি একটার পর একটা লিখে যাব। জাস্ট তোমরা আমার সাথে দেখবা আর বইয়ের সাথে পরে মিল করবা, তাহলেই হবে। হ্যাঁ, প্রোপাইনকে পানি যোগ করলে, না, প্রোপাইনে পানি যোগ করলে অ্যাসিটন হয়। ওই যে তুমি যে কোশ্চেন করছো প্রোপাইন, এই প্রোপাইনে পানি যোগ করলে অ্যাসিটন হয়। আর ইথাইন বা অ্যাসিটিলিনে, এই অ্যাসিটিলিন গ্যাসে যদি পানি যোগ করো তাহলে অ্যাসিটালডিহাইড হয়। ওই বিক্রিয়া আছে, পরে দেখাবো। ওই বিক্রিয়া আছে, পরে দেখাবো। প্রথমে আসো 1 নম্বর বিক্রিয়া, অ্যালকেনের প্রস্তুতি। কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটার সাথে হাইড্রোজেন, এখানে নিকেল প্রভাবক নিয়ে যদি 200°C তাপমাত্রায় উত্তপ্ত করি, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড গ্যাসকে নিকেল 200 না 250 তাপমাত্রা দিচ্ছে, 200 থেকে 250 দিলেই হবে। 200 থেকে 250°C তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেনের বিক্রিয়ায় মিথেন তৈরি হয়। সব থেকে সহজ মিথেনের তৈরি প্রস্তুতির একটা বিক্রিয়া। আর এখানে তৈরি হবে H2O। কথা হলো সমতাকরণ নিয়ে। সমতাকরণ, সমতাকরণ নিয়ে কোনো চিন্তা করবো না। সমতাকরণ নিয়ে মাথায় নিয়ে আসবে না। অর্গানিক কেমিস্ট্রি সমতাকরণ নিয়ে যারা ভাবে তারা রিয়াকশন লিখতে পারে না। সমতাকরণ তুমি পারলে ভালো, না পারলে আরো ভালো। এখানে লিখে রাখো, মাথায় নেওয়ার দরকার নাই, নিয়ে আসবে না। যে সমতাকরণ আমি পারি না বলে বিক্রিয়া লিখবো না, এই কাজ করবে না। তাহলে সমতাকরণ যদি তুমি পারো ভালো, না পারলেও ভালো। তাহলে তুমি সমতা পারলে, তুমি পারলে ভালো, না পারলে ভালো। না পারলেও সমস্যা নেই, না পারলেও সমস্যা নেই, আমি বাংলায় লিখে দিলাম। তাহলে সমতাকরণ নিয়ে মাথা ঘামানো যাবে না। ঠিক আছে, মাথা এইভাবে না, লিখে দেখি, মাথা ঘামানো যাবে না, মাথা ঘামানো যাবে না। ঠিক আছে। যেটা ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট কি তৈরি হলো, এখানে লেখো যেটা ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট। একটা রাসায়নিক বিক্রিয়ায় যেটা ইম্পর্টেন্ট কি তৈরি হলো, মেন প্রোডাক্টটা কি, মেন প্রোডাক্টটা কি। রাসায়নিক বিক্রিয়া যদি অর্গানিক কেমিস্ট্রিতে যদি রাসায়নিক বিক্রিয়া দেখো, তো এখানে মেন যে জিনিসটা সেটা হলো মেন প্রোডাক্ট, অর্থাৎ মেন যে প্রোডাক্টটা যেটা তুমি তৈরি করতে চাইছো সেটা যদি তুমি লিখতে পারো তা তোমাকে 90% মার্কস দিয়ে দিবে। এই বিক্রিয়াতে যদি তুমি পানিকে না লেখো, পানি হলো এখানে বাই প্রোডাক্ট, পানি হলো এখানে কি বাই প্রোডাক্ট। এই বাই প্রোডাক্ট যদি তুমি না দিতে পারো তাহলেও তোমার মার্কস কাটবে মাত্র 10%। কোনো কোনো স্যার মার্কস কাটবেই না। ঠিক আছে। তাহলে তুমি অর্গানিক কেমিস্ট্রি যখন লিখবা তখন এই সমতাকরণ নিয়ে কোনো মাথা ঘামানো যাবে না।
সমতা কয় মোল বিক্রিয়া করে, কি উৎপন্ন হচ্ছে, এটার মাথায় নেওয়াই যাবে না। তোমার যেটা ফোকাস থাকবে যে মেন প্রোডাক্টটা কি সেটা লেখা। এরপরের সেকেন্ড প্রায়োরিটি হলো যদি তুমি বাই প্রোডাক্টটা দিতে পারো ভালো, আর বাই প্রোডাক্টেও ফোকাস কম থাকবে। তাহলে একটা রাসায়নিক এই অর্গানিক কেমিস্ট্রির বিক্রিয়াকে তুমি ফোকাসে রাখবা কি, যে মেন প্রোডাক্টটা কি উৎপন্ন হচ্ছে সেটার দিকে। আর সমতাকরণ যদি তুমি দিতে পারো ভালো, না পারলেও ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু কখনো মিলাইতে যাবা না যে এই পাশে কয় মোল আর ওই পাশে কয় মোল উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়া যদি এভাবে লিখে আসো, তোমার যদি 2 মার্কের হয় তা তোমার স্যার এটার মধ্যে 2 দিবে, যেখানে তুমি 2 দিছো কিনা, এখানে 4 দিছো কিনা, এখানে 2 দিছো কিনা, সেগুলো দেখবে না। বুঝতে পারছো? সেগুলো দেখবে না। ঠিক আছে? হ্যাঁ, প্রভাবক গুলো দিতে হবে, প্রভাবক গুলো দিতে হবে, এগুলো দিতে হবে। প্রভাবক গুলো না দিলে তো বিক্রিয়াটা হয়েছে কি করে এটা তো বোঝা যায় না। তাহলে যেটা হলো আমাদের অফ টপিক, বা যেটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, যে সমতাকরণ নিয়ে আমি মাথার মধ্যে কখনো চিন্তা করব না। আমার যদি মনে থাকে সমতাকরণটা আমি দিব, আর না থাকলে আমি আর দিব না। ঠিক আছে? তাহলে তোমার মেন ফোকাস থাকবে হলো মেন প্রোডাক্ট কি সেটার দিকে, এটা যেন মনে থাকে। যারা এই সমতাকরণ নিয়ে মাথা ঘামাবে তারা কিন্তু বিক্রিয়া লিখতেই পারবে না, আর তাদের বিক্রিয়া শুধু বারবার ভুল হতে থাকবে, আবল তাবল সংখ্যা বসাবে, তার ফলে হ্যাঁ। হ্যাঁ, তাপমাত্রা এবং এই তাপমাত্রা তোমার ধরো এখানে যদি তুমি তাপমাত্রাটা ভুলে যাও, ধরে নাও যে তুমি নিকেল প্রভাবকটা তোমার মনে আছে আর তাপমাত্রাটা মনে নাই, তখন সিম্পলি এখানে এই চিহ্নটা দিয়ে দিও। এই চিহ্নটা দেওয়ার মাধ্যমে তুমি বুঝাইতে চাইছো যেখানে একটা তাপ দেওয়া হয়েছে। বুঝতে পারছো? তোমার ধরে নিচ্ছি যে এইটা তাপমাত্রা তুমি ভুলে গেছো। তাহলে ভুলে গেলে কাছাকাছি মান হয় তুমি এটা 200 দিতে পারো, যে মনে হয় 200 ছিল, কিংবা মনে হতে পারে যে মনে হয় 150 ছিল, দিয়ে দিলা। আর যদি মনে হয় যে না, তাপমাত্রাটা একদমই ভুলে গেছি, তাহলে এই চিহ্নটা বসাই দিই। এই চিহ্নটা বসাই দিলে বোঝা যাবে যে এখানে একটা তাপ দেওয়া হয়েছে। ঠিক আছে? সমতা কি আবার বলে, এই সমতাকরণ বোঝো না? না, উর্স বিক্রিয়া তোমাদের এখানে দেয় নাই, সুতরাং উর্স বিক্রিয়া আমি দিব না। উর্স বিক্রিয়া তোমাদের তো এখানে দেখছি দেয় নাই। আর উর্স বিক্রিয়া যদি দেখতে চাও তো এটাই, অ্যালকাইল হ্যালাইড, ধাতব সোডিয়াম, এটাকে অ্যালকাইল হ্যালাইড দেওয়া হয়। এই দুই পাশ থেকে এটা বের হয়ে যায়, বের হয়ে যে যেটা তৈরি করে ওইটা হলো অ্যালকেন। এটা হলো উর্স বিক্রিয়া। তাহলে উদাহরণ দেওয়া যেতে পারে যে CH3Cl এর সাথে ধাতব সোডিয়াম আর একটা ClCH3, এই দুইটাকে যদি একসাথে করি তাহলে এই দুই পাশ থেকে এই দুইটা আলাদা হয়ে যায়, এই অংশ জোড়া লাগবে, তাহলে যেটা তৈরি হবে সেটা হলো CH3CH3, ইথেন তৈরি হলো। তাহলে এর ব্যাখ্যাটা কি হবে? এটা আসলে শুষ্ক ইথারে দিতে হয়। শুষ্ক ইথারে ধাতব সোডিয়ামের মধ্যে অ্যালকাইল হ্যালাইড চালনা করলে অ্যালকেন উৎপন্ন হয়। এটাকে উর্স বিক্রিয়া বলে। তোমাদের বইয়ে নাই, দরকার নাই, যেটা নাই সেটা কখনোই স্যারেরা দিবে না। তোমরা হলো করোনা ব্যাস, বুঝতে পারছো? বইয়ের বাইরের থেকে কোশ্চেন করবে না। আচ্ছা, অ্যালকেনের প্রথম বিক্রিয়া শেষ। এরপরে অ্যালকিন থেকে অ্যালকাইন 2 নম্বর বিক্রিয়া আছে তোমাদের, যে অ্যালকিন অ্যালকাইন থেকে, অ্যালকিন অ্যালকিন ও অ্যালকাইন থেকে অ্যালকেন। দুইটা বিক্রিয়া নিয়ে আমি একটু কথা বলবো, খেয়াল করো। যেটা দেখো একটা জিনিস, যে এই একটা বন্ধন যদি ভাঙে, আমার এটা ব্যাখ্যা দিই এইভাবে, এই কলমটা যদি আমি মাঝখান থেকে ভেঙে দিই তাহলে 2টা খণ্ড হয়ে যায়। ঠিক আছে? এই কলমটা যদি মাঝখান থেকে ভেঙে দিই তার 2টা খণ্ড হয়ে যায়। তো এখানে যদি এই বন্ধনটাকে তুমি মাঝখান থেকে ভেঙে দাও, এই বন্ধনটাকে যদি মাঝখান থেকে ভেঙে দাও, তাহলে এর একটা হাত বেরোবে, এর একটা হাত বেরোবে। ঠিক আছে? এটা যদি ইন্টারের ভাষায় বলতাম তাহলে বলতাম যে একটা পাই বন্ধন ভাঙলে 2টা নতুন সিগমা হয়, কিন্তু এখন তোমরা এই জিনিস বুঝবা না যে সিগমা কি পাই কি। এই জন্য আমি ওই ভাষায় না বলে তোমাদের ভাষায় বলি, যে একটা বন্ধন যদি মাঝখান থেকে ভাঙে তবে 2টা নতুন বন্ধন হবে। তাহলে এটাকে বলে জুট বিক্রিয়া বা জুতো বিক্রিয়া। ঠিক আছে? তাও মনে রাখার দরকার নাই, জুতো বিক্রিয়া, এই জুতো বিক্রিয়াও তাও তোমার মনে রাখার দরকার নাই। তুমি শুধু এইটুকু মনে রাখো যে একটা বন্ধন যদি ভাঙে, এই যদি একটা বন্ধন ভাঙে তাহলে এখানে নতুন 2টা
বন্ধন তৈরি হয়। এই যে তাহলে একটা একটা বন্ধন ভাঙলে, শুধু এইটুকু মনে রাখো তাহলে বিক্রিয়াগুলো বুঝতে সুবিধা হবে। দুইটা নতুন হাত, আর তোমার হাত বললেই ভালো হয়, একটা হাত ভাঙলে, একটা হাত ভাঙলে মাঝখান থেকে ভাঙলে দুইটা নতুন হাত তৈরি হয়। আচ্ছা এখানে এইভাবে লিখি, একটা হাত ভাঙলে দুই পাশে দুইটা নতুন হাত তৈরি হয়, দুইটা নতুন খালি হাত তৈরি হয়, খালি হাত তৈরি হয়। আর এটা যখন ইন্টারভিউ উঠবা তখন আমি বলবো যে একটা পাই বন্ধন ভাঙলে দুইটা নতুন করে সিগমা হয়। তা এই পাই সিগমা বন্ধন তোমরা এখন পড়ো না, এই জন্য আমি এই জিনিস অমিট করি, এই জিনিস দেওয়ার দরকার নেই। তো এইটুকু মনে রাখো, একটা হাত ভাঙলে দুইটা নতুন খালি হাত তৈরি হয়। এবার দেখো এর অপোজিট বিক্রিয়াটা অপসারণ। এগুলো আসলে বিক্রিয়ার কৌশল, তোমরা শুধু বিক্রিয়া পড়ানোর জন্যই এই যে বিক্রিয়াগুলো ব্যাখ্যা দিব এই নিয়মেই, এজন্য এটা একটু দেখতে দেখাচ্ছি। অপসারণ মানে কি, দুইটা হাত যদি, সরি এখানে একটা টু আছে, এবার দেখো এই দুইটা হাত ভাঙবে, এই দুইটা হাত কি হবে, এই দুইটা যদি ভেঙে যায় তাহলে মাঝখানে নতুন একটা বন্ধন তৈরি হবে। ঠিক এর উল্টা ঘটনা, এই দুইটা যদি অপসারিত হয় তা এই দুজন আমার জোড়া লাগবে, এই দুজন জোড়া লেগে এখানে দ্বিবন্ধন তৈরি করবে। তার দুইটা হাতকে যদি জোড়া দাও তাহলে একটা হাত হবে, আর একটা হাত যদি ভাঙো তার দুইটা হাত তৈরি হবে। তাহলে কি বললাম যে একটা হাত যদি ভাঙে তার নতুন দুইটা হাত তৈরি হবে, আর দুইটা হাত যদি এরকম ভেঙে একটা হাত হয় তাহলে সেই বিক্রিয়াকে আমরা বলবো অপসারণ। এই দুইটা বিক্রিয়া, পাই বন্ধন শক্তিশালী না, সিগমা বন্ধন অনেক শক্তিশালী, পাই বন্ধন দুর্বল, পরে পড়ানো যাবে। তো এই নিয়মে অনুসারে আমরা এখন বিক্রিয়াগুলোর ব্যাখ্যা দিব। খেয়াল করো আমরা যেটা লিখছি যে অ্যালকিন থেকে অ্যালকেন, তা প্রথমে এই অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করি। এই যে CH2 আছে, এর সাথে হাইড্রোজেন যুক্ত করব। এই হাইড্রোজেন যুক্ত করার নিয়ম হলো নিকেল, নিকেলকে যদি 200°C তাপমাত্রায়, 200°C তাপমাত্রায় অ্যালকিনের মধ্যে হাইড্রোজেন গ্যাস চালনা করি, তা এখানে দেখো এই যে একটা হাত যদি ভাঙে, একটা হাত যদি ভাঙে তাহলে এখানে একটা হাত খালি হবে, এখানে একটা হাত খালি হবে। এই খালি হাতে এই একটা ইচ এখানে আসবে আর একটা ইচ এখানে আসবে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি CH3CH3। ঠিক আছে, তাহলে এটার বর্ণনাটা দিবা কিভাবে, বর্ণনাটা দিবা এভাবে যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200°C তাপমাত্রায় ইথিনের মধ্যে হাইড্রোজেন গ্যাস চালনা করলে ইথেন উৎপন্ন হয়। ইথিনের মধ্যে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি উৎপন্ন হয়, ইথেন উৎপন্ন হয় ইথিনের মধ্যে। এবার যদি আমরা দেখি অ্যালকাইনের মধ্যে চালনা করি, অ্যালকাইন, তাহলে প্রথমে একটা হাত খালি হলো, দেখো এই যে একটা বন্ধন ভাঙছি, দুইটা হাত খালি হয়ে গেছে, সেই খালি হাতে কাকে বসালাম, এইচ কে বসালাম। তাই এই দুইটাকে একসাথে করলে আমরা কি লিখতে পারি, CH2 ডবল বন্ড CH2। আবার এইটাকে নিয়ে যদি আরেকবার বিক্রিয়া দিই, তাহলে আবার এই বিক্রিয়াটাই হবে, বা CH3CH3 তৈরি হয়। ঠিক আছে, কি বলছে হ্যাকেল তত্ত্বে পায়ের মান কি ব্যবহার কোথায় স্যার, হালকা আলোচনা। এই হ্যাকেল তত্ত্ব তোমাদের আসবে না, 180 থেকে 200 ওটা তুমি দিতেই পারো, 180 থেকে 200, 200 দিলেও কিছু বলবে না। ঠিক আছে, 180 থেকে 200 তুমি দিতেই পারো, তুমি যদি 180 না দিয়ে 200 দাও কিছু বলবে না। আর এখানে আরো বেশি প্রভাবক আছে, দেখো এটা যদি প্লাটিনাম দেওয়া হয় তা কোনো তাপমাত্রায় লাগবে না, কক্ষ তাপমাত্রায় প্লাটিনামের সাথে বিক্রিয়া করে। আর এই জায়গায় যদি প্যালাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেট দাও তাও এই বিক্রিয়া হবে। ঠিক আছে, তাহলে এইগুলো তোমাদের নাই, তোমাদের শুধু একটাই আছে, নিকেল প্রভাবক।
নিকেল প্রভাবকের সাথে 200°C তাপমাত্রা বা 180 থেকে 200°C তাপমাত্রা দিলে হয়। আর প্লাটিনাম দিলে কক্ষ তাপমাত্রাতে সে বিক্রিয়া করবে। এই জায়গাগুলোতে যদি প্লাটিনাম দাও এমনিতেই বিক্রিয়াটা হবে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ার বর্ণনাটা কিভাবে লিখবা? দেখো বর্ণনা কিন্তু মুখস্থ দরকার নাই, এই বর্ণনা মুখস্থ করার কোনো দরকার নাই, মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে, দরকার নাই, জাস্ট হলো ধারাবর্ষ দিবা। বর্ণনা মানে কি? ধারাবর্ষ দাও। এখানে একটু ধারাবর্ষ দিয়ে দাও তো, যে ফাইন লেগ দিয়ে একটা 4 মেরে দিছে, লং লেগ দিয়ে একটা ছক্কা মেরে দিছে। আমরা যেমন ক্রিকেট খেলা বা ফুটবল খেলা দেখে ধারাবর্ষ দেয়, এই অর্গানিক কেমিস্ট্রি এক ধরনের ধারাবর্ষ দেয়া। ধারাবর্ষটা কিভাবে দিবা? ধারাবর্ষ দিবা এইভাবে যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথিনের মধ্যে হাইড্রোজেন গ্যাস চালনা করলে ইথেন উৎপন্ন হয়। ধারাবর্ষ দেওয়া শেষ, এখানে ধারাবর্ষ দাও। নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যাসিটিলিনের মধ্যে হাইড্রোজেন গ্যাস চালনা করলে ইথিন উৎপন্ন হয়। ওই ইথিনের মধ্যে যদি পুনরায় হাইড্রোজেন গ্যাস চালনা করা হয় তবে ইথেন উৎপন্ন হয়। ঠিক আছে, আর একজন আইসে উডস বিক্রিয়ায় প্রোপেন দেখান। তুমি কি উডস বিক্রিয়ায় প্রোপেন দেখালে তোমার বোঝার কি ক্ষমতা আছে সোহান? এই যে দেখো একজন কোশ্চেন করছে উডস বিক্রিয়ায় প্রোপেন দেখান। এবার দেখো ওর যদি এই কোশ্চেনের অ্যান্সার আমি দেই তা ও কি বোঝার ক্ষমতা রাখে? তোমাদের তো কোশ্চেন করে দিলেই মনে করো তুমি বেঁচে গেছো, কোশ্চেন করে দিলেই মনে করো তুমি বেঁচে গেছো। দেখো এবার তুমি বুঝতে পারো কিনা। তুমি তো বলছো প্রোপেন তৈরি করতে, আমি করে দিলাম। এই নাও তোমার প্রোপেন তৈরির বিক্রিয়া। এবার তোমাকে যে স্যার কোশ্চেন করছে সেই স্যারের কাছে দিয়ে যে বলো যে উডস বিক্রিয়ায় প্রোপেন তৈরি করা সম্ভব, তবে একই সাথে 3টা করে অ্যালকেন তৈরি হয়, একই সাথে 3টা করে অ্যালকেন তৈরি হবে। তুমি বললেই যে তোমাদের বললাম কি, তোমাদের এখনো ওই পর্যন্ত যাওয়ারই হয় নাই, তোমরা এগুলো বুঝবা না যে এই দুইটা যোগ করছি কিন্তু কেন 3টা অ্যালকেন তৈরি হয়েছে। তোমরা এখন বললে বুঝবা। তোমরা কি মনে করো আমাকে? তোমরা ক্লাস করতেছো 141 জন, আর আমি ওই যখন অ্যাডমিশনের ক্লাস নেই এক ব্যাচেই ক্লাস করে অন্তত 1400-1500 থেকে 2000-ও ক্লাস করে একসাথে, 2000 মানুষ একসাথে ক্লাস করে। আর তোমরা কি যে মনে করো যে তোমাদের এটা হলো ডাল ভাতের কি? তোমরা বুঝবা না এগুলো, এগুলো বললে তোমরা বুঝবা না, এগুলো এই জন্য বলতেছি না। ঠিক আছে, আচ্ছা এবার দেখো পরের বিক্রিয়াতে চলে যায়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। খালি পড়ে না। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে আসো, এই বইয়ের বিক্রিয়াগুলোই ভালো করে পড়বা। তোমরা এখন বইয়ের বাইরে যাওয়ার দরকার নাই। ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যাওয়ার আগে আমরা একটু নামকরণ নিয়ে আলোচনা করব। ডিকার্বক্সিলেশনের নামকরণ প্রথমে খেয়াল করো, এই যে কার্বক্সিলিক অ্যাসিড আছে, এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে একটা এইচ কে যদি মাইনাস করো, কি বললাম যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি একটা এইচ কে মাইনাস করো, যে আয়নটা তৈরি হয় সেটা হলো Rc+O মাইনাস। এটা এটা যদি কার্বক্সিলিক অ্যাসিড হয়, এটার নাম লেখার দরকার নেই, সবাই জানো এটা, তবে এটার নাম হলো অয়েট। তাহলে কার্বক্সিলিক থেকে একটা এইচ চলে গেলে যে মূলক উৎপন্ন হয় ওই মূলকটাকে আমরা কি বলবো? অয়েট বলবো। যেমন মিথানোয়িক অ্যাসিড, এটা থেকে একটা এইচ বাদ দিলে যেটা থাকে সেটা হলো CH3COO মাইনাস। তাহলে এটা যদি আমি নাম বলি ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক, এটাকে যদি আমরা বলি ইথানোয়িক অ্যাসিড, তবে এটার নাম হবে ইথানয়েট। এটার নাম হবে কি? ইথানয়েট। অথবা এর আরেকটা নাম বলছিলাম আমি তোমাদের, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এর আরেকটা নাম হবে অ্যাসিটেট, এর আরেকটা নাম হবে অ্যাসিটেট। তবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে আসো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লেভেল নেওয়া হবে।
এটা দেখো, এই যে CH3 COO- এই যে এটা, আর এটা সোডিয়াম, তাহলে এটার নাম আমরা কি দিব? সোডিয়াম সোডিয়াম অ্যাসিটেট অথবা সোডিয়াম ইথানয়েড, তোমার যেটা পছন্দ হয় সেটা দিবা। সোডিয়াম অ্যাসিটেট অথবা সোডিয়াম ইথানয়েড। এই সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানয়েডকে যদি সোডা লাইমের সাথে উত্তপ্ত করা হয়, সোডা লাইম, ক্যালসিয়াম অক্সাইড। সোডা আর লাইম কি জিনিস, এই নামকরণ বুঝতেছ তো, যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে একটা এইচ বাদ দিলে তাকে হোয়াইট বলে। তা এটা যেহেতু ইথানোয়িক অ্যাসিড থেকে একটা এইচ বাদ দিচ্ছে, এই জন্য নাম ইথানয়েড অথবা অ্যাসিটেট। তাহলে সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানয়েডকে সোডা লাইমের সাথে যদি উত্তপ্ত করি, তবে এখান থেকে অ্যালকেন তৈরি করা যেতে পারে। কিভাবে হচ্ছে দেখো, এই অংশটা বের হয়ে যাচ্ছে, আমি যেভাবে দাগ দিচ্ছি এই দাগ অংশটা খেয়াল করো। একটা সোডিয়াম বের হয়েছে, একটা সোডিয়াম, তাহলে Na2 কয়টা বের হচ্ছে দেখো, Na2 বের হয়েছে। এই যে একটা সি দিলাম, অক্সিজেন একটা দুইটা তিনটা, তাহলে Na2CO3 বের হয়ে গেছে। থাকে কি জিনিস, এই যে CH3 এর সাথে এইচ যোগ হলো, তাহলে হয়ে যাচ্ছে হলো CH4। ঠিক আছে, আরো বিক্রিয়া দেখাই আমি। দেখো, প্রোপানোয়িক অ্যাসিড থেকে যদি আসি, CH3CH2COO Na, এর সাথে যদি সোডা লাইমের বিক্রিয়া দিই, তাহলে আগের মতো এই অংশটা বের হয়ে যাবে। তাহলে বের হয়ে গেছে কি, Na2CO3, আছে কি এই যে CH3CH2 তার সাথে একটা এইচ, তাহলে তৈরি হবে হলো CH3CH3 প্লাস। এখন সোডা লাইম মানে কি, সোডা মানে কি, সোডা হলো NaOH, আর লাইম মানে কি, চুন, সেটা হলো ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এই দুইটাকে একসাথে কি বলা হচ্ছে, সোডা লাইম বলা হচ্ছে। এই দুইটাকে NaOH আর CO কে একসাথে কি বলতেছি আমি, সোডা লাইম। তাহলে কথাটা হবে এরকম, যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে অ্যালকেন তৈরি হয়। যেমন সোডিয়াম অ্যাসিটেটকে বা সোডিয়াম ইথানয়েডকে, এটা দুইটা নাম, সোডিয়াম ইথানয়েডকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে মিথেন তৈরি হয়। আবার সোডিয়াম প্রোপানয়েড, এটা প্রোপানোয়িক অ্যাসিড থেকে আসছে, দেখো কয় কার্বন, 1 2 3 কার্বন, তাহলে এটার নাম হলো সোডিয়াম প্রোপানয়েড। সোডিয়াম প্রোপানয়েড প্রোপানয়েড সোডিয়াম প্রোপানয়েডকে যদি সোডা লাইমের সাথে উত্তপ্ত করা হয়, তাহলে ইথেন তৈরি হচ্ছে। এর নাম কেন ডি, ডি মানে হলো কম, ডি মানে হলো কম, মানে কম কার্বন। তা দেখো এখানে উৎপন্ন, এখানে যে যৌগ আছে, এখানে যৌগ কার্বনের সংখ্যা কয়টা, একটা দুইটা, কিন্তু উৎপন্ন যে যৌগ হচ্ছে মেন প্রোডাক্ট, ওই মেন প্রোডাক্টে কার্বনের সংখ্যা একটাই আছে, কার্বন একটা কমে গেছে। এখানে এসে কার্বনের সংখ্যা আমরা একটা দুইটা তিনটা দেখতে পাই, কিন্তু এই জায়গাটা এসে কার্বন দেখতে পাচ্ছি যে উৎপন্ন যৌগে কার্বনের সংখ্যা দুইটা আছে। যেহেতু একটা কার্বন কমে যায়, সুতরাং এই যৌগের নাম দেওয়া হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন, জৈব বিক্রিয়ার মধ্যে দুইটা যৌগ এই বিক্রিয়া আছে যেখানে কার্বনের সংখ্যা কমে। এই যে তোমাদের একটা ডিকার্বক্সিলেশন, আর ইন্টারে উঠে যখন দেখবা তখন ওখানে আর একটা বিক্রিয়া আছে, হফম্যান ডিগ্রেডেশন। এই হফম্যান ডিগ্রেডেশনে এরকম কার্বনের সংখ্যা কমে যায়। ঠিক আছে না, মিথানোয়িক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন হবে না, কারণ অ্যালকেনের আগের সদস্য তো নাই। ঠিক আছে, বিক্রিয়া আর কয়েকটা দেখে তোমাদের ক্লাস শেষ করবো, নয়তো পরের ক্লাসে শেষ হবে না। আরো কয়েকটা বিক্রিয়া দেখো, ডিকার্বক্সিলেশন শেষ, এরপরে যাও অ্যালকেনের ধর্ম। আচ্ছা, অ্যালকেনের ধর্ম অলরেডি বলছি যে 1 থেকে 4 সদস্য হলো গ্যাস, 4 থেকে পরের সদস্যগুলো গ্যাস তরল, তারপরে সদস্যগুলো তোমার আস্তে 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 কি হবে, কঠিনের দিকে যাবে। এটা পড়ে নিবে অ্যালকেনের ধর্মগুলো। মিথেনের সাথে ক্লোরিনের, মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, পরের বিক্রিয়া দেখো, মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, মিথেনের সাথে ক্লোরিনের সাথে, ক্লোরিনের সাথে মিথেনের বিক্রিয়া সূর্যের আলোতে হয়, লিখে নাও।
কিভাবে হয় দেখো, এই যে এটা মিথেন, এর সাথে ক্লোরিন বিক্রিয়া করবে। এই বিক্রিয়াটা আমরা এখানে একটু আলাদাভাবে দেখাই। এই যে মিথেনের হাত আছে 4টা, দেখো মিথেনের হাতে আছে 4টা, এই 4টা হাতে কি আসবে, সিএল আসবে। তা প্রথমে যদি এই অংশটা বের হয়ে যায় তাহলে হচ্ছে কি CH3, এই যে CH হলো 3টা আর এই যে সিএলটা, তাহলে CH3Cl, আর এই অংশটা বের হয়ে গেছে, তাহলে হয়ে যাচ্ছে কি CH3Cl আর HCl। পরবর্তীতে আবার যাই, এবার এইটাকে নিয়ে আসি, এবার ওইটাকে নিয়ে আসলাম এখানে CH3Cl, তার সাথে আবার ক্লোরিন দিলাম। এটা একটু নিচেতে লিখলে ভালো করতাম, HC। এবার দেখো এইটাকে নিয়ে আসছি, আচ্ছা সিএলটাকে এখানে বসাই, আর এখানে এই যে এটা কিন্তু CH3Cl, এই যে CH3 দেখো Cl, তো এর সাথে আবার ক্লোরিনকে নিয়ে আসবো। তাহলে এই অংশটা যদি এখন বের হয়ে যায় তাহলে কি হচ্ছে দেখো, এই যে CH কয়টা, দুইটা, দুইটা CH, তাহলে CH2, দুইটা H, আর একটা Cl, আর এখান থেকে আর একটা Cl আসে, তাহলে CH2Cl2, আরো একটা HCl বেরোবে। ঠিক আছে, তাহলে এবার এইটাকে এখানে নিয়ে আসি, CH2Cl2, তার সাথে আবার একটা Cl2 এর বিক্রিয়া, চেন বিক্রিয়ার মতো। তাহলে এটা, এবার দেখো এইটার এটা একই জিনিস, এই যে এটা কিন্তু এইটা, তাহলে দুইটা H আছে আর দুইটা Cl আছে, আরো যদি একটা Cl বের হয়ে যায় তাহলে এখানে যেটা তৈরি হবে CaCl3, এটার নাম ক্লোরোফর্ম HCl। শেষ ধাপে শুধু একটাই হাইড্রোজেন আছে, এটা ক্লোরিন। তাহলে এই হাইড্রোজেনটা যদি আবার বের হয়ে যায় তাহলে যেটা তৈরি হবে সেটা হলো CaCl3 এর সাথে আবার যদি ক্লোরিন বিক্রিয়া করে তাহলে CCl4 তৈরি করবে। আর এর পরের ধাপে বিক্রিয়া করলে শুধু কার্বন কয়লা তৈরি হয়, তাই এটা তোমাদের দেয় নাই। তো এইটা কিসের উপস্থিতিতে হয়, সূর্যের আলোতে হয়। তোমাদের ইউভি লাইট লিখছে, ইউভি দাও, ইউভি লাইট, আল্ট্রাভায়োলেট রে, ঠিক আছে। এই আব্দুল্লাহ কি বলে, হ্যাকেল তত্ত্বের পাই আসবে না, কিন্তু বলেন স্যার জানতে আগ্রহী আমি, আপনি হালকা দেখায়। এই এখন বুঝতে পারবে না, আর এখন ক্লাস নিচ্ছি, এখানে আরো অনেক মানুষ আছে, তোমার কোশ্চেনের অ্যান্সার দিতে গেলে হবে না। ইন্টারে ওঠো, ইন্টারে উঠলে তখন বুঝাই দিব, ইন্টারে উঠলে তখন বুঝাই দিব, ঠিক আছে, এখন না, এখন দরকার নাই। ওকে, তাহলে দেখো এই বিক্রিয়া শেষ, মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় ধাপে ধাপে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হয়। এরপরে মিথেনকে যদি অক্সিজেনে দহন করা হয়, তো যে কোনো জৈব যৌগ, মনে রাখবা, যে কোনো জৈব যৌগ যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে সেটা জৈব যৌগ, যে কোনো জৈব যৌগ প্লাস অক্সিজেন তৈরি করবে কার্বন ডাই অক্সাইড আর পানি। তা সেটা যে কিছুই হতে পারে, ধরো অ্যালকোহল আছে, এই অ্যালকোহলকেও যদি তুমি পোড়াও, এই ইথানল এটাকেও যদি তুমি পোড়াও, তো এখানেও সেম বিক্রিয়াই তৈরি হবে। বেনজিনকে যদি তুমি ধরায় দাও, এই যে বেনজিন, একেও যদি অক্সিজেনে পোড়াও, তা সেম প্রোডাক্ট তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। তাহলে কি বললাম, যে জৈব যৌগকে যদি অক্সিজেনে পুড়াও, তাহলে পুড়াইলে শুধু কার্বন ডাই অক্সাইড আর কি তৈরি হবে, পানিকে তৈরি হবে। এই যে মানুষ, আমি, আমাকে পুড়াইলেও কি ওই কার্বন ডাই অক্সাইড আর পানি পাবা। তবে হ্যাঁ, আমার মধ্যে আরো কিছু জিনিস আছে, ওই ফসফরাস আছে, ক্যালসিয়াম আছে, কিছু ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম আছে, এগুলো দিয়ে আরো অন্য অন্য অক্সাইড পাবো। কিন্তু যে কোনো জৈব যৌগকে যদি পোড়ানো হয় তবে সবসময় কার্বন ডাই অক্সাইড, পানি অবধারিত, ঠিক আছে। না, 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 এখানে এখানে কিছু হবে না। এটাকে কার্বন ডাই অক্সাইড আর পানি হবে, এর মধ্যে তার অন্য কিছু নাই, একটা কার্বনের একটা মিথেন, এই হাইড্রোজেন আছে। অ্যালকাইন থেকে অ্যালকিন কি সক্রিয়? অ্যালকাইন হলো বেশি সক্রিয়, অ্যালকিন না, অ্যালকাইন বেশি সক্রিয়। অ্যালকাইনের অম্ল ধর্ম আছে কিছুটা। আচ্ছা, আমরা অ্যালকেন শেষ করলাম, অ্যালকিন, অ্যালকিনের বিক্রিয়াগুলো কয়েকটা দেখাই, তোমাদের আজকের ক্লাস শেষ করব। অ্যালকিন, কার্বন কার্বন দ্বিবন্ধন পরিচয় আগে দিছি, এরা কিভাবে হয়। এরপরে এদের নাম হলো অলিফিন। অলিফিন মানে কি, এরা ক্লোরিন বা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ তৈরি করে, এই জন্য এদের নাম দেওয়া হয় অলিফিন। এরপরে আসি, তোমাদের বই একটা কারেকশন করে নাও, CH3CH2Cl, এখানে যেটা দেয়া আছে NaOH,
তোমাদের বইয়ে লেখা আছে জলীয়, এটা জলীয় হবে না, অ্যালকোহলীয় করে দাও। এটা হলো এএলসি। এই এএলসি দেওয়ার অর্থ হলো অ্যালকোহলীয়। দেখো অ্যাকুয়াস, এ কিউ মানে কি? অ্যাকুয়াস, এ কিউ ইউ ও ইউএস, অ্যাকুয়াস মানে হলো জলীয়। আর ওই যে এএলসি লিখছি না, এএলসি মানে হলো অ্যালকোহলীয়, অ্যালকোহলীয়। এখানে দুইটা বিক্রিয়া আমি দেই, CH3 CH2Cl, এখানে NaOH দিলাম। যদি অ্যালকোহলীয় দাও তবে এখান থেকে অ্যালকিন তৈরি হবে, আর যদি অ্যাকুয়াস দাও তাহলে এখান থেকে অ্যালকোহল তৈরি হবে। ব্যাখ্যা দিচ্ছি, দাঁড়াও। তো তোমার বইয়ে এই জায়গাটায় ভুল আছে, এই ভুলটা সংশোধন করে নাও। ভুল আছে বইয়ে। ভুলটা কি? এই এই বিক্রিয়াটা জলীয় লিখছে, এই জলীয়টা ঠিক করে দাও, এই জলীয়টা বাদ দিয়ে এখানে অ্যালকোহলীয় লেখো। পেজ নাম্বার 274-এ লেখা আছে, দেখো ইথাইল ক্লোরাইডের জলীয় এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, এই জলীয় দ্রবণটা কেটে ওইখানে অ্যালকোহলীয় দ্রবণ লেখো। অ্যালকোহলীয় ক্ষার, অ্যালকোহলীয় ক্ষার সহযোগে যদি উত্তপ্ত করা হয় অ্যালকিন তৈরি হবে, আর একটা HCl তৈরি হবে। তো দেখো এখানে কিভাবে হচ্ছে আমি সেই ব্যাখ্যা, শুধু HCl তো আর না, এটা NaCl আর পানি হবে। প্রথমটার ব্যাখ্যাতে আসো, এটা অ্যাকুয়াস, সরি, দুইটা বিক্রিয়া আমি ব্যাখ্যা দিই। প্রথমে এইটা আসি, অ্যালকেন তৈরির বিক্রিয়া। তো এখানে দেখো যে CH3, এটাকে আমি এভাবে লিখতে পারি না, CH3 CH2Cl, এই জিনিসটাকে আমি কিভাবে লিখি দেখো, এটাকে CH2 CH2, এখানে H আর এখানে Cl দাও, এখানে H এখানে Cl, তাই এটা আর এটা কিন্তু একই জিনিস। দেখো CH3 CH2Cl, একে যদি আমি খাদ দিই, আর খাদটা অবশ্যই কি নিতে হবে? অ্যালকোহলীয় খাদ নিতে হবে। অ্যালকোহলীয় খাদ যদি নেওয়া হয়, তা এই দুইটা বের হয়ে যাচ্ছে, এই দুইটা যদি বের হয়ে যায়, তা আগে তোমাকে ব্যাখ্যা দিছিলাম আমি যে দুইটা হাত যদি ভেঙে যায় তাহলে তারা জোড়া লেগে একটা হাত তৈরি করবে। এই দুইটা হাত ভাঙলে তারা কি তৈরি করবে? একটা হাত তৈরি করবে। তাহলে সেটা তৈরি হবে CH2 CH2। আবার বোঝো, এই ছেড়ে দিব এই হাত দুইটা, এই বিক্রিয়াটা আর একটা বিক্রিয়া দিয়ে, আর একটা বিক্রিয়া দিয়ে তোমার ছুটি দিয়ে দিব। এই বিক্রিয়াটা এরপরে আর একটা বিক্রিয়া দিয়ে তোমাদের ছুটি ছেড়ে দিব, ঠিক আছে? ওকে ওকে, শেষের দিকে চলে আসছি, সমস্যা নেই। হ্যাঁ, খেয়াল করো এই বিক্রিয়াটা, একটু এই বিক্রিয়াটা বোঝার চেষ্টা করো, এটা পরে ছেড়ে দিব। এইটা দেখো, এই প্রথম যে বিক্রিয়াটা যেটা তোমাদের বইয়ে আছে, অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকাইল হ্যালাইড, এই যে ইথাইল ক্লোরাইড থেকে ইথিন তৈরি করছে। এই বিক্রিয়াটা বোঝো কিভাবে হচ্ছে। আগে দেখো তোমাকে আমি বলছিলাম যে দুইটা হাত যদি এরকম ভেঙে যায় তবে তারা জোড়া লেগে মাঝখানে একটা হাত তৈরি করে। তাই এই H আর Cl যেহেতু ভেঙে গেছে, তাই এই দুইটা জোড়া লেগে এখানে একটা বন্ধন তৈরি করছে। তাহলে দুইটা বন্ধন ভাঙছে বলে মাঝখানে একটা বন্ধন তৈরি হয়েছে। এবার এই যে HCl তৈরি হলো, এই HCl এর সাথে NaOH এর বিক্রিয়া হবে, অর্থাৎ ওপাশে আছে, এখান থেকে কে বের হয়ে যাচ্ছে? HCl, আর ওখানে আছে কি? NaOH। তো এই দুইজন যদি বিক্রিয়া করে, তাই এটা তো আর বলার অপেক্ষা রাখে না, তোমরা সবাই জানো। তাহলে এই যে HCl বেড়ে গেছে, তার সাথে NaOH যদি বিক্রিয়া করে তাহলে আরো তৈরি হবে NaCl আর কি H2O। এই বিক্রিয়াকে আমরা আসলে বলতেছি সেই অপসরণ বিক্রিয়া। তোমার খাতায় যদি লেখা থাকে, দেখো আমি আগে ব্যাখ্যা দিছিলাম যে দুইটা বন্ধন যদি ভাঙে তবে মাঝখানে একটা নতুন বন্ধন তৈরি হয়, তখন ওই বন্ধনকে আমরা বলি অপসরণ বিক্রিয়া। এখন যেটা ভুল আছে, তোমার বইয়ে এই জায়গাটায় জলীয় লিখছে, ওই জায়গাটায় জলীয় দিলে কিন্তু ভুল হবে, ওইটা অ্যালকোহলীয় হবে। লেখো অ্যালকোহলীয় ক্ষার সহযোগে অ্যালকাইল হ্যালাইড, যেমন ইথাইল ক্লোরাইড কে উত্তপ্ত করলে ইথিন তৈরি হয়। কি তৈরি হবে? ইথিন, ঠিক আছে? অক্সিজেনের উপস্থিতিতে তাপমাত্রা উত্তপ্ত করলে, হ্যাঁ, ইথেনকে যদি বিধ্বংসী 650-650 ডিগ্রি, ইথেনকে যদি 650 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করে ইথিন তৈরি হয়। আরো অনেক কিছু তৈরি হয়, কিন্তু সেটা তোমাদের এখন লাগবে না। ইথেন তৈরি হবে, মিথেনও হবে কিছু। আচ্ছা, এবার দেখো এই অ্যাকুয়াস যদি দেওয়া হয়, দুইটা পার্থক্যটা দেখো, দুইটা বিক্রিয়া চেহারা সেম, এখানে অ্যালকোহলীয় দিছি আর এখানে জলীয় দিছি। যদি জলীয় দাও তো এটা প্রতিস্থাপন বিক্রিয়া হবে।
এই ওইসটা কি করবে, এই NaCl কে খেদাই দিবে, খেদাই দিয়ে NaCl তৈরি করবে। এই দুইটা বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে অ্যালকোহলীয় ক্ষার দিলে তোমার তৈরি হবে ইথিন, আর যদি জলীয় ক্ষার দাও তাহলে তৈরি হবে হলো অ্যালকোহল, ইথানল। এবার আসো পরের বিক্রিয়াতে চলে যাই। পরের বিক্রিয়াও একই রকম একটা বিক্রিয়া আছে, এটা মুছে দিই। অ্যাকুয়াস দিলে অ্যালকোহল হবে, অ্যালকোহলীয় দিলে অ্যালকিন হবে। পরের বিক্রিয়া দেখো, এই জায়গাটায় যদি এখন আমি ওএইচ দেই, CH3 CH2 OH, আর এর সাথে গাঢ় H2SO4 দেই, H2SO4টা কি কনসেন্ট্রেটেড। আচ্ছা, এই CONC মানে কি? CONC কথা যে লিখছি, এই CONC কথার মানে হলো কনসেন্ট্রেটেড। CONC কথার মানে কি? কনসেন্ট্রেটেড, এখানে লিখতে পারো কনসেন্ট্রেটেড। কনসেন্ট্রেটেড কথার মানে হলো গাঢ়। আর যদি লেখো ডাইলুট, DILUT, এই ডাইলুট মানে হলো লঘু। ডাইলুট মানে হলো লঘু, ঠিক আছে? তাহলে এই যে কনসেন্ট্রেটেড H2SO4 দিলাম, আর এখানে টেম্পারেচার দিতে হবে 170 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি, তাহলে এখান থেকে বিক্রিয়াটা সেম বিক্রি হবে। এটা যেভাবে হয়েছে এটা সেভাবে। এই জায়গায় ও দাও আর এখানে এইচ দাও, যদি দাও তাহলে দেখো এটাকে এইভাবেও লেখা যায়, এইভাবে লেখা যায়। এখানে জায়গাটায় কি আছে, ওএইচ আছে, আর এখানে আমরা কি দিয়ে দিচ্ছি, H2SO4 দিয়ে দিচ্ছি, গাঢ় গাঢ় H2SO4 দিয়ে দিচ্ছি। তাহলে এটাও একই বিক্রি হবে, এই এইচ আর ওএইচটা বের হয়ে যাবে, আর এই মাঝখানে বন্ধন জোড়া লেগে এখানে অ্যালকিন তৈরি করবে। তাহলে তৈরি হবে কি, H2। এই দুইটা হলো তোমার অ্যালকিনের প্রস্তুতি, তোমার বইয়ে দেখো দেয়া আছে যে CH3 CH2Cl, অর্থাৎ ইথাইল ক্লোরাইডকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ লিখছে, ওইটা অ্যালকোহলীয় লেখো। ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম ক্লোরাইডের অ্যালকোহলীয় দ্রবণকে উত্তপ্ত করলে ইথিন উৎপন্ন হয়, ঠিক আছে? ইথিন উৎপন্ন হবে, লিখছো? এরপরে দেখো, ইথানলকে যদি 160 থেকে 70, এখানে তাপমাত্রা দেয় নাই, এখানে 180 বা 70 বা তাপমাত্রার মানটা এটা হবে, যদি দিতে চাও দিও, না দিলেও সমস্যা নেই। ইথানলকে গাঢ় H2SO4 সহযোগে উত্তপ্ত করলে ইথিন উৎপন্ন হয়। এখানে কি উৎপন্ন হয়েছে, ইথিন বা ইথিলিন, আর কি তৈরি হবে, পানি। শেষ। যদি এদের বড় বিক্রিয়াগুলো দেখাইতে বলো তাও কেমন হবে দেখো, দেখাই দিই। যদি এখন তোমাকে প্রোপেন তৈরি করতে বলে, তাহলে তুমি অ্যালকাইল হ্যালাইডটাকে বড় করে নিবা, CH3 CH2 CH2 Cl। প্রোপিন তৈরি করতে বললো, তাহলে এখানে NaOH দিবা, এটা কি দিবা, অ্যালকোহলীয় দিবা। তো এটাকে আমরা যদি সাজায় লিখি, দেখো সাজায় একটু লিখলে কেমন হয়, CH3C, এখান থেকে একটা H বের করে দিলাম নিচে, আর এই যে সেই CH2 আর এই Clটাকে এখানে লিখলাম। তাহলে আগের মতো এই অংশটা যদি বের হয়ে যায়, তাহলে এই দুইটা হাত খালি হয়ে এখানে দ্বিবন্ধন হবে, তাহলে উৎপন্ন হবে কি, CH3 CH ডাবল বন্ড, এই যে CH, এখান থেকে এই দুইটা বের হয়ে গেলে এই দুইটা এখানে জোড়া লেগে যাবে, তাহলে এটা হয়ে যাবে CH2, ঠিক আছে? যদি এইটা দিয়ে তৈরি করতে চাও। আর যদি অ্যালকোহল থেকে তৈরি করতে চাও তো এখানে OH দাও, আর সেক্ষেত্রে এটা কি দিতে হবে, গাঢ় H2SO4, H2SO4 গাঢ়। তাহলে এই জায়গাটাই OH হয়ে যাচ্ছে, সেম জিনিস বের হয়ে যাবে, বের হয়ে একই জিনিস তৈরি করবে, ঠিক আছে? তোমরা যে ছুটি দিবেন, ছুটি দিবেন। হ্যাঁ, ডাবল বান্ড সামনে নিতে পারবা। এই জিনিসটাকে যদি তুমি উল্টা করে লিখতে চাও কোনো সমস্যা নেই, তুমি ডাবল বান্ড সামনে নিতে চাচ্ছ কোনো সমস্যা নেই, এই যে উল্টা করে লেখো। না, এই অধ্যায় না পড়লে তোমার এসএসসি তে যেহেতু এবার অনেক অপশন দিচ্ছে, মাত্র 2টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে মনে হয় তোমাদের, তাহলে এই চ্যাপ্টার না পড়লে হবে। তবে হ্যাঁ, এমসিকিউ কিন্তু আসতে পারে, সুতরাং এমসিকিউ এর জন্য তো দেখা যাওয়া ভালো, দেখে যাওয়া অবশ্যই ভালো, ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাস শেষ করব। কি লিখছে আমার অ্যান্সারটা, কি করছে,
কি বলছিলা তুমি? হ্যাঁ, ছুটি ছুটি। ক্ষুধা লেগে গেছে সেনা পালের। ছুটি ছুটি, আজকে ছুটি, আজকে আর না। ঠিক আছে, নেক্সট ক্লাসে বাকি রিয়াকশন গুলো দেখাবো, সবাই জয়েন করবা নেক্সট ক্লাসে বাকি রিয়াকশন গুলো। ঠিক আছে। আব্দুল্লাহ কি কোশ্চেন করছিল? সে সারাক্ষণ ধরে একই কমেন্ট করে গেছে। কি করছেন? প্যারাফিন মম। মম আবার নিয়ে আসছে। পাই পাই বন্ধন কি? এই যে দ্বিবন্ধন গুলোই তো পাই বন্ধন। একটা পাই বন্ধন, দুইটা পাই বন্ধন, তিনটা পাই বন্ধন। তা একটা বন্ধনে কয়টা করে ইলেকট্রন থাকে? একটা দেয়, একটা দেয়। তাহলে একটা পাই বন্ধনে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, একটা একটা ইলেকট্রন, একটা। তাহলে তিনটা পাই বন্ধনে টোটাল 6টা করে ইলেকট্রন থাকে। এটাই তো, আর কি আছে? ঠিক আছে, এই জন্য বলা হয়েছে কি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, পাই ইলেকট্রন। তাহলে এখানে বন্ধন কয়টা? পাই বন্ধন কয়টা? পাই বন্ধন তিনটা। পাই বন্ধন হলো তিনটা, তাহলে পাই ইলেকট্রন কয়টা হবে? একটা বন্ধনে কয়টা করে ইলেকট্রন? দুইটা করে, তাহলে তিনটা পাই বন্ধনে ইলেকট্রন হবে, 3 দুগুণে কয়টা? 6টা। এর না বোঝার কি আছে? এই জিনিস সেই জন্য সেই সারাক্ষণ এক কমেন্ট করেই যাচ্ছে এই আব্দুল্লাহ। এটা তো সাইক্লিক যৌগ, এটা সাইক্লিক যৌগ না তো কি? সাইক্লিক যৌগের মধ্যেই তো পড়ে একে, এটা তো সাইক্লিক যৌগই। ঠিক আছে, আচ্ছা স্টার সামনের দিন মনে করাই দিয়ে স্টার বলে দিব। ওকে, আল্লাহ হাফেজ। প্যারাফিনকে মোম বলা হয় কেন? কারণ প্যারাফিন যা তোমার উচ্চতা সব অ্যালকেন, মোমো অ্যালকেন। মোম জিনিস যেটা সেটাও অ্যালকেন, অর্থাৎ ওরও সাধারণ সঙ্গে CnH2n+2। ঠিক আছে, এই জন্য ওকেও প্যারাফিন বলে। ওকে, বা আল্লাহ হাফেজ, সবাই চলে গেছে অলরেডি। আল্লাহ হাফেজ।